নমস্কার। হাওড়া ইতিবৃত্ত লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে হাওড়া জেলার ব্রাহ্ম আন্দোলন গোড়ার দিকের কিছু কথা। ব্রাহ্ম আন্দোলন আমরা সবাই জানি ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্রাহ্ম ধর্মের বিস্তার মোটামুটি রামমোহনের হাত ধরে এই ব্রাহ্ম ধর্মের পথ চলা শুরু হয়েছিল। তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী এরকম প্রমুখ নানা রকম গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে ব্রাহ্ম আন্দোলন একটা বড় রূপ নেয়। তো রামমোহন রায় যেটা শুরু করতে চেয়েছিলেন, যে কারণে ব্রাহ্ম আন্দোলনটা রামমোহন রায় শুরু করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে মূলত হিন্দু ধর্মের কিছু যে কুসংস্কার আছে, যেমন এই বিশেষ করে সতীদাহ প্রথা, তারপরে আমাদের গঙ্গাসাগরে বাচ্চাকে ফেলে দেওয়া, তারপরে আপনার কি যেন বলে, মানে মহিলাদের উপর নানা রকম অত্যাচার, বিধিনিষেধ, এই সমস্তগুলো থেকে মুক্তির জন্যে এগুলোই পুতুল পুজো, যেটাকে আমরা মানে পৌত্তলিকতা বলি, এইগুলো রামমোহন ঘোরতর বিরোধী ছিলেন এবং বন্ধ করতে চেয়েছিলেন। বিশেষত সতীদাহ প্রথাটা একটা অত্যন্ত কুপ্রথা ছিল। সেই জন্য তিনি নানা রকম চেষ্টা করেছিলেন এবং ইংরেজদের সঙ্গেও কাজ করেছেন এইসব নিয়ে। তা আমরা আলোচনাটা এইভাবেই করবো আজকে, যে ব্রাহ্ম আন্দোলনের গোড়ার দিকের কিছু অংশ আমরা আজকে আলোচনা করব এবং সেই আলোচনার জন্য আমি ডেকে নেব আমাদের বিশিষ্ট গবেষক এবং এই ব্রাহ্ম আন্দোলন নিয়ে আপাতত যে কাজ করছে সায়ন দে, আমাদের ইতিবৃত্ত গ্রুপের একজন কর্ণধারও বটে আর খুব বড় গবেষকও বটে, ভালো মাপের গবেষক, যে এটা নিয়ে কাজ করছে। সায়নকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। দর্শকদের সঙ্গে সায়নের পরিচয় আছে। আজকে সায়নই পুরোটা বলবে, আমি শুধু মুখপাত্র একটু বলে দিই, বাকিটা সায়নই কিন্তু বলবে আপনাদেরকে। ও যেহেতু এটা নিয়ে কাজ করছে, আমি চাইবো যে তুমি আলোচনাটা চালু রাখো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথম এই তারাচাঁদ চক্রবর্তী এবং চন্দ্রশেখর দেবের সহায়তায় জোড়াসাঁকোর একটা ছোট একজন রামকমল বসু বাড়ির একটা পোর্শন ভাড়া নিয়ে ব্রাহ্ম সমাজ চালু করেছিলেন রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট। সেখানে যেটা করা হতো সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে শনিবার সন্ধ্যেবেলা বেদ, উপনিষদ ইত্যাদি কিছু ব্যাখ্যা হতো, আর কিছু আলোচনা হতো, তার সঙ্গে রামমোহন রায় লেখা কিছু গান গাওয়া হতো। রামমোহন খুব ভালো গান লিখতেন এবং গান জানতেন। এটা অনেকেই আমরা জানি না, যে রবীন্দ্রনাথ যেমন ব্রহ্মসঙ্গীত লিখেছেন, রামমোহনও কিন্তু অনেক ব্রহ্মসঙ্গীত লিখেছেন। তার আগে রামমোহন চালু করেছিলেন আত্মীয় সভা 1815 সালে। সেটাও কিন্তু ওই একই ব্যাপার, ওই একটাই কারণে, যে সতীদাহ, সাগরে বাচ্চা ফেলে দেওয়া, তারপর রথের চাকার তলায় বলিদান দেওয়া, এরকম অনেক কুসংস্কার হিন্দুদের ধর্মের মধ্যে ছিল, সেগুলোকে উনি ওপড়াতে চেয়েছিলেন। সেই জন্য আত্মীয় সভা চালু করেছিলেন 1815 সালে, আর 1828 সালে চালু করেছিলেন ব্রাহ্ম সমাজ। তো এই যে রামমোহনের যে ব্রাহ্ম সমাজ, সেটা ছিল এমন একটা সমাজ যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি যে কোনো সম্প্রদায়ের মানুষ যেতে পারতেন এবং ওই আলোচনা করতে পারতেন। তারপরে রামমোহন রায় যখন বিদেশ চলে গেলেন, ব্রিস্টলে মারা গেলেন, তারপর থেকে সেই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লোক দরকার ছিল। সেইখানে আমাদের হাওড়ার একটা বড় ভূমিকা আছে। আন্দুলের জগন্নাথ প্রসাদ মল্লিক, শ্রীশচন্দ্র মল্লিক এবং কাশীনাথ মল্লিক, এরা এই মল্লিক ফ্যামিলি, যাদের নামে হচ্ছে মল্লিক ফটক, আমরা এই মল্লিক ফটকটা এখন আর দেখতে পাই না, কিন্তু এই মল্লিক ফ্যামিলি ওই বিশেষ করে কাশীনাথ মল্লিক, মথুরামোহন মল্লিক এবং শ্রীশচন্দ্র মল্লিক, এইসব মানুষ, এরা রামমোহনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এবং অবাক ব্যাপার যে তখনকার দিনে এইসব হাওড়া থেকে কলকাতায় যাতায়াত ছিল তাদের, এবং তারা এই ব্রাহ্ম ধর্মের প্রসার ঘটানোর জন্য, বিশেষ করে এই নতুন যে জিনিসটা জেগে উঠেছে সেটাকে প্রসার ঘটানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন রামমোহনের মৃত্যুর পর। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও হাওড়ায় আসতেন, আমাদের বোটানিক্যাল গার্ডেনে একটা কিডস মেমোরিয়াল আছে, ওইখানে উনি ধ্যান ট্যান করতে আসছেন। তো দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালের 21শে ডিসেম্বর তিনি এই 21 জন সদস্য নিয়ে চালু করলেন প্রথম ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম সমাজ যে গঠিত হলো, সেটাকে উনি ব্রাহ্ম ধর্ম নাম দিয়ে একটা বই তৈরি করলেন। তার বিভিন্ন রকম মানে পুস্তিকা নিয়ম কানুন, ব্রাহ্ম হলেই তো হবে না, সেই ধর্মের কি
আর আচার আচরণ কি, কিভাবে ধর্মটা মেনে চলতে হবে ইত্যাদি, এই সমস্তগুলো চালু করলেন দেবেন্দ্রনাথ। তো রামকৃষ্ণ বিদ্যাবাগীশ তিনি দীক্ষাদান করেছিলেন ওই দেবেন্দ্রনাথকে। আর তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমার দত্তও ছিলেন। অক্ষয় কুমার দত্তের একটা বড় ভূমিকা ছিল, উনি বালিতে বাড়ি করেছিলেন, আমাদের হাওড়ায় থাকতেন শেষ জীবনটাতে, উনি হাওড়াতে থাকতেন। এবং দেবেন্দ্রনাথ যে তত্ত্ববোধিনী পত্রিকা করেছিলেন ব্রাহ্মধর্মের প্রসারের জন্য মূলত, সেইটা কিন্তু এই অক্ষয় কুমার দত্তের হাতে বিস্তার লাভ করেছিল বিরাট। আর ওই তত্ত্ববোধিনী পত্রিকাতেই ব্রাহ্মধর্মের যে সমস্ত অনুষ্ঠান হতো, ব্রাহ্মদের যে সমস্ত অনুষ্ঠান হতো, সেগুলো ছাপা হতো। আর বিশেষ করে ব্রাহ্মধর্মের প্রসার, মানে বাংলার বাইরে এবং বাংলার মধ্যে এই যে প্রসার, সেই প্রসারটা ঘটেছিল লালা হাজারিমল বলে, তিনি হাজারিলাল, লালা হাজারিলাল, তিনি ঠাকুরবাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি এই ধর্মকে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছিলেন, কানপুর, আগ্রা, লখনৌ, তারপরে আপনার বম্বেতে, এরকম বিভিন্ন জায়গায় ব্রাহ্মধর্মের সভা স্থাপন করা হয়েছিল বা শাখা স্থাপন করা হয়েছিল। 1850 সালটা খুব গুরুত্বপূর্ণ। সেইখানে এদের যে মানে আন্দোলনটার মূল আলোচ্য বিষয় ছিল বিধবা বিবাহকে সমর্থন করা, অর্থাৎ বিদ্যাসাগর পন্থী হওয়া, বিদ্যাসাগরকে সমর্থন করা। অ্যাট দি সেম টাইম রাধাকান্ত দেব, তার সঙ্গে একটা বিরোধ লেগেছিল, সেই বিরোধটার অবসান ঘটানো, তার সেই বিরোধকে মানে তার বিরুদ্ধে কথা বলা, বহু বিবাহ বন্ধ করা, এইসব নানা রকম কুসংস্কার সমাজ থেকে তাড়াবার জন্য দেবেন্দ্রনাথ চালু করলেন ব্রাহ্ম সমাজ। 1865 সালে ব্রাহ্ম সমাজের ভাগ হয়, কেশবচন্দ্র সেন আসেন। কেশবচন্দ্র সেন আসার পরে ব্রাহ্ম সমাজের একটা নতুন ভাগ তৈরি করলেন উনি, নববিধান ব্রাহ্ম সমাজ নাম দিয়ে। আর তারপরে একেবারে 1878 সালে তাদের নিজেদের মধ্যে মতবিরোধের কারণে সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি হলো, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এদের হাত ধরে। সেই সময় থেকে হাওড়াতেও কিন্তু ব্রাহ্ম আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল অনেক জায়গাতে। মূলত মানে আমরা শুনলে অবাক হয়ে যাব যে শুধু আন্দুল নয়, বাগনান নয়, দূর অমরাগড়ির মতো জায়গা, শালকিয়া, এদিকে মানে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব দিকেই দেখা যাচ্ছে যে বাণীবন, উলুবেড়িয়ার বাণীবন, সেখানেও কিন্তু ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে। তো সেগুলো অনেক পরের দিকের কথা, সেটা আমি সায়নকে বলবো, সেই আলোচনাটা যদি দরকার হয় আমরা পরে করব। কিন্তু আপাতত আমরা আজকে গোড়ার দিকের যে ব্রাহ্ম ধর্মের কথা, সেইটা সায়নের মুখে শুনবো। সায়ন, তুমি আমাদের যদি একটু বলো গোড়া থেকে আন্দোলনটার কিভাবে বিস্তার ঘটেছিল, আর তার সঙ্গে হাওড়ার কি ভূমিকা। আজকে সঞ্চালকের ভূমিকা থেকে আলোচকের ভূমিকায় এটা একটা অন্যরকম অনুভূতি। একটু নার্ভাসও লাগছে, কারণ আলোচনার দায়িত্ব স্যারের কাছেই থাকে বরাবর। আমি মূলত সঞ্চালনার কাজটা করি। তো আজকে যেহেতু এই বিষয়টা নিয়ে আমি এই লকডাউনে 20 সাল থেকে, এবং এর শুরুটা কিন্তু স্যারের বাড়িতেই, মানে এই ব্রাহ্ম আন্দোলন নিয়ে কাজ করব, এটা প্রথম ভাবনা চিন্তা শুরু হয় কিন্তু সুকান্ত বাবুর বাড়িতেই, এবং ওনার কাছ থেকেই একটা বই নিয়ে সেই পড়া শুরু, এবং তারপর থেকে ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে লকডাউনে 20-21 সাল জুড়ে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। তো সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যেটা নিয়ে এতদিন হাওড়ার যারা ইতিহাস চর্চা করেছেন বা হাওড়ার ব্রাহ্ম আন্দোলন নিয়ে যতটুকু লেখা আছে, সেখানে এই বিষয়গুলো সেভাবে উঠে আসেনি। তো সেইগুলো নিয়েই আজকে কিছুটা আলোচনা করব। মূলত গোড়ার দিকের কথা যেটা স্যার বলছিলেন, আসলে ব্রাহ্ম আন্দোলনের তো আমরা যদি ভাগ করি, সেখানে কিন্তু চারটে মানুষ খুব গুরুত্বপূর্ণ হয়ে যান। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে রাজা রামমোহন রায়, তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে কেশবচন্দ্র সেন, এবং পরে শিবনাথ শাস্ত্রী। এই এই চারটে মানুষের স্তর কিন্তু মানে মানে অবাক লাগবে এটা শুনে যে হাওড়ার সঙ্গে যোগাযোগটা কিন্তু এই প্রথম তিনজন, এবং শিবনাথ শাস্ত্রীর সঙ্গেও কিছুটা ছিল, প্রথম তিনজনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত হাওড়ার মানুষের সঙ্গে এই এই বিষয়টা, হাওড়ার ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে। আমরা যদি শুরুটায় যাই, রামমোহনের বিষয়ে যাই, রামমোহন রায় 1815 সালে যখন তিনি আত্মীয় সভা তৈরি করছেন, এবং 1828 সালে তিনি যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন, এই দুটো সময়ে, এবং তারপরে ওনার মারা যাওয়ার পরে যে সময়টা, সেই সময়টাতে একদম সরাসরি ভাবে হাওড়ার কিছু মানুষজন ওনার সঙ্গে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে, বিভিন্ন রকম লেখায়, সেই কালের সংবাদপত্রে লেখায় এগুলোতে পাওয়া যাচ্ছে।
তো আমরা যদি সেই সময়ের কথা বলি, প্রথমেই যার কথা স্যার বলছিলেন সেটা হচ্ছেন কাশীনাথ মল্লিক। এই কাশীনাথ মল্লিক হচ্ছেন হাওড়ার মানে এটা হেমেন্দ্রনাথ বাবু তার যে বই, বিখ্যাত বই, যেটা যেটা হাওড়া জেলার ব্রাহ্ম আন্দোলনের একমাত্র বই বলা যায়, যতটা আলোচনা হয়েছে সেই বইতে মানে হেমেন্দ্রনাথ বাবু নিজেই বলেছেন যে আন্দোলনের প্রসিদ্ধ জমিদারি মল্লিক বংশী ও কাশীনাথ মল্লিকই ব্রাহ্ম ধর্মের সৃষ্টিকর্তা রামমোহন রায়ের প্রথম ভাব শিষ্য ছিলেন এই হাওড়া জেলার মধ্যে। এটা ওনার 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 বইতেই এই কথাটা আছে, মানে হাওড়া জেলার প্রথম যদি কেউ রামমোহন রায়ের সঙ্গে এই বিষয় নিয়ে যুক্ত হয়েছিলেন তিনি হলেন কাশীনাথ মল্লিক। তো ওনার জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, যতটুকু জানা যায় সেটাও কিন্তু পরের দিকে আমাদের যে আন্দোলের ব্রাহ্ম সমাজ কর্তৃক মানে যে ব্রাহ্ম সমাজ কর্তৃক পাবলিশড একটা বই, এই কাশীনাথ মল্লিকেরই বংশধরের যোগেন্দ্র জীবনী বলে, সেই বইতেই কিন্তু কাশীনাথ বাবুর জীবনের কথা জানা যায় এবং সেখান থেকে কিছুটা আভাস পাওয়া যায় ওনার যোগাযোগ রামমোহন রায়ের সঙ্গে। তো সেখানে যেটা জানা যায় সেটা হচ্ছে যে 1814 সালে তিনি রংপুরের কালেক্টর ডিগবি সাহেবের ব্যক্তিগত সেরেস্তাদারের চাকরি করতেন, সেটা ছেড়ে তিনি কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে তিনি রামমোহন রায়ের সঙ্গে তার যোগাযোগ হয়। রামমোহন রায় সেই সময় স্যার মানিকতলার বাড়িতে থাকতেন। হ্যাঁ, মানিকতলার বাড়িতে। সেই সময় কিন্তু রামমোহন রায়ের সঙ্গে দেবেন্দ্রনাথ মল্লিকের যোগাযোগ হয় এবং তখনই কিন্তু তিনি রামমোহন রায়ের যে চিন্তা ভাবনা, তার যে ধর্ম নিয়ে তার ভাবনা চিন্তা, এই যে ধর্মীয় কুসংস্কার, হিন্দু ধর্মের কুসংস্কার নিয়ে যে ভাবনা চিন্তা, তারপরে ধনী দরিদ্রের মধ্যে যে এই যে ভেদাভেদ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একদম সরাসরি কাশীনাথ বাবু কিন্তু রামমোহনের সঙ্গে থেকে তার ভাব শিষ্য হয়েছিলেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিয়মিত তিনি যাতায়াত করতে, যেহেতু তিনি কাজকর্মের জন্য কলকাতাতে থাকতেনই, সেই কারণে তার যোগাযোগটা হয়েছিল। তো এই মানে এটা কিন্তু আমাদের রামমোহনের যে জীবনী সেই গ্রন্থেতেও কিন্তু উল্লেখ আছে যে কাশীনাথ মল্লিক ওনার একদম শিষ্য ছিলেন আর কি। তো এই কাশীনাথ আরেকটা ব্যাপার আছে সায়ন, সেটা হচ্ছে দান ধ্যানও করতেন। অর্থাৎ ওই যে ব্রাহ্ম সমাজের যে অনুষ্ঠান হতো সেখানে কিছু কিছু গরিব ব্রাহ্মণদের দান দেওয়া হতো, পয়সা মানে টাকার পয়সা দেওয়া হতো। তো সেখানেই মল্লিক পরিবারের কিন্তু দান ধ্যানের উল্লেখ আছে। দান ধ্যান করতেন। তো ওনার স্যার মৃত্যু যেটা পাওয়া যাচ্ছে, মানে উনি মারা যাওয়ার যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1822। এই সময় উনি 42-43 বছর বয়সে কলেরা রোগে উনি মারা যাচ্ছেন, এরকম একটা সূত্রে আমি পেয়েছি। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে সময় মানে 1828 যেহেতু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময়ে কিন্তু উনি বেঁচে নেই, কিন্তু ওই যে আত্মীয় সভা গঠন করে যে সময় উনি একটা সংগঠিত করার চেষ্টা করছেন, একদম প্রি স্টেজ অফ ব্রাহ্ম আন্দোলন আর কি, যে সময়টায়, সেই সময়ে কিন্তু রামমোহনের একদম সঙ্গে ছিলেন আমাদের হাওড়ার কাশীনাথ মল্লিক। তো উনি 1822-এ মারা যাচ্ছেন, ফলে ওনার নিজের দেখা হয়ে ওঠেনি, যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা ওনার দেখা হয়ে ওঠেনি। কিন্তু আমরা পরবর্তী সূত্রে জানতে পারছি, আন্দোলনের ইতিহাস রচনা যারা করেছেন তারা বিভিন্ন সূত্রে জানাচ্ছেন যে ওনার ছেলে, কাশীনাথ বাবু দুটো বিয়ে ছিল, তার প্রথম স্ত্রী তার ছেলে মানে তার গর্ভে এসেছিলেন জগন্নাথ প্রসাদ মল্লিক, যিনি যথেষ্ট বিখ্যাত মানুষ একদম। তার লেখা বই শব্দকল্প লতিকা মানে অন্যতম একটা বিখ্যাত বই। এছাড়াও তিনি পত্রিকা, একটা সংবাদ রত্নাবলী বলে যে পত্রিকা, সেই পত্রিকা প্রকাশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই জগন্নাথ প্রসাদ মল্লিক। এই জগন্নাথ প্রসাদ মল্লিক, যেটা ইতিহাসকাররা বলছেন যে, বিশেষ করে মোহনলাল বাবু বলছেন যে উনি কিন্তু বাবার সঙ্গে ওই সময় যেতেন রামমোহন রায়ের কাছে, এবং মোহনলাল বাবু তো দাবি করছেন, ওনার কিন্তু কোনো সোর্স উল্লেখ করেননি, কিন্তু ওনার বক্তব্য পারিবারিক সূত্রে, উনি যেহেতু মল্লিক বাড়িতে গিয়েছেন বহুবার গবেষণা করতে, ওনার বক্তব্য যে ওই সময় একদম রামমোহন রায়ের সঙ্গে তিনিও বাবার সঙ্গেও কাশীনাথ বাবুর সঙ্গে জগন্নাথ প্রসাদও রামমোহন রায়ের একজন ভাবশিষ্যে পরিণত হয়েছিলেন ছোটবেলা থেকে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে
যে যে সময়টা এই কাশীনাথ বাবু মারা যাচ্ছেন বা ওই সময়টাতে 14, 15, 16 এই সময়টায় কিন্তু জগন্নাথ বাবু সরাসরি যুক্ত থাকছেন রামমোহন রায়ের সঙ্গে। এবং এইটার সরাসরি প্রমাণ না পাওয়া গেলেও যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি ভাবুন, মানে ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে যেগুলো তাদের মূল বিষয় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সংবাদপত্র, মানে সংবাদপত্র যে আন্দোলন বাংলায়, সেটা কিন্তু ব্রাহ্ম আন্দোলনের ধরেই কিন্তু এগিয়েছে। আপনি যত দেখবেন নামকরা সংবাদপত্র, পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে সেই সময়, সবই কোথাও না কোথাও ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে বা ব্রাহ্ম মানুষদের সঙ্গে একটা যোগাযোগ আছে। রামমোহন রায় নিজেই সংবাদ পত্র বিভিন্ন ভাষায় তিনি সম্পাদনা করেছিলেন। তো সেই ভাবধারাটা কিন্তু এই জগন্নাথ প্রসাদ মল্লিকের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছিল, এবং তিনি বলা যায় হাওড়ার মানে প্রথম বলা যেতে পারে সংবাদ রত্নাবলী 1832 সালে প্রকাশ করছেন জগন্নাথ প্রসাদ বাবু। তিনি স্পন্সর করছেন মূলত, ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয় তার সম্পাদক ছিলেন। তো সেই সেই মানে একটা ধারা তৈরি হচ্ছে। তারপরে এবং তার সঙ্গে আমাদের জগন্নাথ বাবু যুক্ত থাকছেন, আত্মীয় সভাতে সদস্য হচ্ছেন। এছাড়া সাধারণ জ্ঞান ও পত্রিকা সভা বলে একটা সভা সেই সময় ছিল, সেখানে তিনি যুক্ত থাকছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেথুন সোসাইটি, এটা সেই সময় খুব অ্যাক্টিভ ছিল, মানে একদম কলকাতার বুদ্ধিজীবীদের একটা জায়গা, জ্ঞান চর্চার জায়গা। তার সঙ্গেও কিন্তু যুক্ত থাকছেন জগন্নাথ প্রসাদ মল্লিক মহাশয়। তো এই ধারাটা শুরু হয়ে যাচ্ছে। আন্দুলে যে ব্রাহ্ম আন্দোলনের একটা কেন্দ্র, আমাদের হাওড়া জেলার অন্যতম একটা বড় কেন্দ্র আন্দুল, সেই আন্দুলের ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রটা প্রস্তুত হয়ে যাচ্ছে কাশীনাথ মল্লিকের সঙ্গে সরাসরি যোগাযোগ রামমোহন রায়ের। তারপরে ওনার ছেলে জগন্নাথ প্রসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রামমোহন রায়, এবং তার যে সমস্ত কর্মকাণ্ড সেইটা থেকে ইন্সপায়ার হয়ে তিনি বিভিন্ন রকমের কাজকর্ম শুরু করছেন। এছাড়াও এর পরে এই ভাবধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার পুত্র যোগেন্দ্রনাথ মল্লিক মহাশয়। তিনি আর ব্রাহ্ম আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্কুল প্রতিষ্ঠা, শিক্ষার আন্দোলন। শিক্ষাটা একটা বিরাট ব্রাহ্ম আন্দোলনের একটা বিরাট মানে বৈশিষ্ট্য, যে এই 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 ভাবধারায় বা এই ধর্ম নিয়ে পরবর্তীকালে যেহেতু একটা ধর্মের রূপ নিয়েছিল, এই ভাবনায় যারা ভাবিত তারা কিন্তু শিক্ষা বিস্তারে এবং বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে একটা বিরাট ভূমিকা পালন করেছে ব্রাহ্ম সমাজের যারা সদস্যরা। তো সেই ধারাটাও দেখা যাচ্ছে আন্দুলে, মানে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই জগন্নাথ প্রসাদ মল্লিকের একটা বিরাট ভূমিকা আছে। মানে তার উদ্যোগেই কিন্তু আন্দুলে প্রথম যে স্কুল, সেই স্কুল কিন্তু চালু হয়েছিল, যেটাকে পরবর্তী ক্ষেত্রে ওনার পুত্র আরো এগিয়ে নিয়ে গেছিলেন। এবং ওনার পুত্র, এই জগন্নাথ প্রসাদ মল্লিকের পুত্র, তিনি কিন্তু আন্দুলে একটা দারুণ জিনিস শুরু করেছিলেন যোগেন্দ্রনাথ মল্লিক মহাশয়, সেটা হচ্ছে আন্দুল হিতকরী সভা। এটা কিন্তু আপনি স্যার এটাও একটা দেখবেন একটা বৈশিষ্ট্য, বিভিন্ন ব্রাহ্ম আন্দোলন প্রথমে একটা সভা হবে, সেটা যেমন আমাদের রামমোহনের ক্ষেত্রে আত্মীয় সভা, তারপরে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে আপনার ব্রাহ্ম সমাজে। হ্যাঁ, প্রথমে একটা সংগঠন তৈরি, সেখান থেকে ব্রাহ্ম সমাজ। ঠিক একই রকম ভাবে আন্দোলনেও কিন্তু এই হিতকরী সভা তৈরি হয়েছিল। এই হিতকরী সভা তৈরি করছেন কিন্তু কাশীনাথ মল্লিকের পৌত্র, জগন্নাথ মল্লিকের পুত্র যোগেন্দ্রনাথ মল্লিক মহাশয়। এটা 1870 দশকে স্যার এই সময়ে তৈরিটা হচ্ছে। তারপরে ওটা কিছুদিন চলার পরে একটা ঝামেলা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওইটাকেই ওই লেগেসিটাকেই কন্টিনিউ হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে। ওখানে কিন্তু আন্দুল আত্মোন্নতি সভা, যেটা থেকে আন্দুল ব্রাহ্ম সমাজের সূত্রপাত, সেই আন্দুল আত্মোন্নতি সভার যারা যারা সেই সময় মূল দায়িত্বে ছিলেন, অবিনাশ চক্রবর্তী, আমাদের শ্রীশচন্দ্র মল্লিক, এরা সবাই কিন্তু এই যোগেন্দ্রনাথ মল্লিকের সঙ্গে শুরুটা করেছিলেন আর কি। এই ভাবধারাটার শুরুটা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আন্দুল একটি স্কুল তৈরি হয় 1921 সালে, সেটার নাম হচ্ছে গ্রাম্য হিতকরী বালিকা বিদ্যালয়। তো এই গ্রাম্য হিতকরী বালিকা বিদ্যালয়টা এখনো আছে। এই গ্রাম্য হিতকরী বালিকা বিদ্যালয়েরও মানে কনসেপ্ট বা তাদের ভাবনাটা কিন্তু এই আন্দুল হিতকরী সভা থেকেই ইন্সপায়ার্ড। ফলে বোঝাই যাচ্ছে স্যার যে এই মল্লিক বাড়ি, কাশীনাথ মল্লিক, আমাদের
জগন্নাথ প্রসাদ মল্লিক এবং যোগেন্দ্রনাথ মল্লিক, যাদের কিন্তু সরাসরি যোগাযোগ রামমোহন রায় এবং তার ভাবনার সঙ্গে, তো সেখান থেকে একটা অটোমেটিক্যালি আন্দোলনে কিন্তু একটা ব্রাহ্ম ভাবনার একটা কাজ শুরু হয়ে যাচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির জগতে। এবার স্যার যদি চলে আসি, এই আন্দোলনেরই মল্লিক বাড়ির একটা অংশ, তারা কিন্তু চলে যাচ্ছে এই আন্দুল থেকে তাদের জায়গা জমি কিনে, সেটা হচ্ছে রামকৃষ্ণপুরে। রামকৃষ্ণ এবং এইখানেই রামকৃষ্ণপুরে মল্লিক বাড়ির শুরুটা হচ্ছে। ওনাদের বংশের হচ্ছেন মানে কাশীনাথ মল্লিকের কাকা রামশরণের পুত্র গোকুলনাথ মল্লিক, তিনি জ্ঞাতি এবং ভাইদের নিয়ে রামকৃষ্ণপুরে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেখানে তিনি কিন্তু জায়গা জমি কিনে সেখানে তিনি তার করছেন এবং সেখানেই তখনই কিন্তু মল্লিক ফটক তৈরি শুরু হয়েছিল। সেই সময় মল্লিক ফটক তৈরি হয়েছিল রামকৃষ্ণপুর এলাকাতে। তো এই বংশের গোকুলনাথ বাবুর ভাই হচ্ছেন মথুরানাথ মল্লিক। মথুরানাথ মল্লিক এই মল্লিক বাড়ির বংশলতিকাটা আমি সংগ্রহ করেছি, তো সেখানে আছে এটা। এই মথুরানাথ মল্লিক হচ্ছেন এই গোকুল বাবুর ভাই, এবং এই মথুরানাথ মল্লিকই হচ্ছেন যে আমাদের বলা যেতে পারে যে ব্রাহ্ম সমাজ যেটা তৈরি করে দিয়েছিলেন রামমোহন রায়, সেই ব্রাহ্ম সমাজের সঙ্গে সরাসরি যদি যুক্ত কোনো হাওড়ার মানুষ থেকে থাকে, তিনি হচ্ছেন এই মথুরানাথ মল্লিক। ওনার জন্ম যেটা হচ্ছে 1799 সাল পাওয়া যাচ্ছে যতটুকু, তাও কোনো স্পেসিফিক পাওয়া যায় না, কিন্তু মোটামুটি জানা যাচ্ছে যে 1799 সালে উনি জন্মেছিলেন, কিন্তু মারা যাচ্ছেন উনি 1839 সালে। এই সময়কালের মধ্যে তিনি কিন্তু এই ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে এবং সরাসরি ভাবে তিনি কিন্তু রামমোহন রায়ের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এর প্রমাণ স্বরূপ যদি আমি বলি, তথ্য প্রমাণ দিয়ে যদি বলতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্ববোধিনী পত্রিকার 1847 সালে একটা লেখা বেরিয়েছিল, যেখানে সরাসরি ব্রাহ্ম আন্দোলন কিভাবে গঠিত হয়েছিল রামমোহন রায়ের নেতৃত্বে, সেটার একটা ইতিহাস ওই তত্ত্ববোধিনী পত্রিকার ওই সময়ের সংখ্যাটাতে প্রকাশিত হয়েছিল। এবং সেখানে পরিষ্কার উল্লেখ আছে, যেটা আমি বলি, যে 1827 ব্রাহ্ম সমাজ স্থাপনের চিন্তা ভাবনা নিয়ে রাজা রামমোহন রায় যখন তার বন্ধু দ্বারকানাথ ঠাকুর ও টাকি নিবাসী কালীনাথ মুন্সির সঙ্গে পরামর্শ করে তার গৃহে যে কজন মানুষকে নিয়ে যে সভাটা করেছিলেন, প্রথম ব্রাহ্ম সমাজ তৈরির সময় যে সভাটা করেছিলেন, সেই সভাতে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে দ্বারকানাথ ঠাকুর ছিলেন, রায় কালীনাথ মুন্সি ছিলেন, প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন, এবং অবশ্যই ছিলেন আমাদের আন্দোলনের মল্লিক বাড়ির এই মথুরানাথ মল্লিক মহাশয়। তিনি কিন্তু এই সময় উল্লেখ ছিলেন এবং সেখানে বিভিন্ন জনের মতামত নেওয়া হয়েছিল। তখন মথুরানাথ বাবু বলেছিলেন যে এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি যতটা সাহায্য করার দরকার পড়বে তিনি সাহায্য করবেন। মূলত সেই সময় অর্থের সাহায্যটা রামমোহন রায় চেয়েছিলেন ওনার কাছ থেকে, যেহেতু উনি জমিদার ছিলেন, সেই ক্ষেত্রে অর্থ সাহায্যটা আমি সেই কারণেই তোমায় বললাম যে এই জমিদার মানে মল্লিক পরিবার মানে পার্টিকুলারলি একজন নয়, মানে মল্লিক পরিবারের অবদান এই গ্রাম্য এতে অনেক দান ধ্যান ছিল। আর মথুরানাথ মল্লিকের রামকৃষ্ণপুরের বাড়িতে 1828 সালে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে কিন্তু সতীদাহ প্রথা নিবারণের জন্য একটা প্রস্তাব নেওয়া হয়েছিল। ঠিক, এটা আমার যতটুকু জানা মানে মনে পড়ছে। এই রামকৃষ্ণপুর বাড়িতেই মিটিংটা হয়েছিল। হাওড়ায় সতীদাহের প্রত্যক্ষের বর্ণনা আমরা পাই, তখনকার দিনে কাগজপত্র বেরোচ্ছে হাওড়ায় সতীদাহ যথেষ্ট বেশি পরিমাণে হয়। বলো তুমি তারপরে। তো সেই সময় একদম আর্থিক ভাবে সাহায্য এবং পুরোপুরি ভাবে থাকার মানে সঙ্গে থাকার দায়িত্বটা নিয়ে নিলেন আমাদের মথুরানাথ মল্লিক মহাশয়। তো যেটা আপনি প্রথমে বলছিলেন যে এই রামমোহন রায়ের সময় তো এটা তো রীতি মানে মূলত একটা গোষ্ঠী ছিল, কয়েকজন সমাজের জন্য ভালো কাজ করার কিছু মানুষজনের একটা গোষ্ঠী। তখন তো সেটা ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম ধর্ম আকারে তো সেটা সেইভাবে তো আসেনি। তো সেই সময় যারা যুক্ত ছিলেন তারা কেউ কিন্তু আলাদা করে ব্রাহ্ম ধর্মে হয়নি, তারা সবাই নিজের নিজের ধর্ম পালন করেছেন, তার সঙ্গে সঙ্গে তারা এই ব্রাহ্ম আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তো সেই হিসাবে দেখা যায় যে মথুরানাথ মল্লিকও কিন্তু তার বাড়িতে কিন্তু হিন্দু ধর্মের সমস্ত উৎসব পার্বণ পূজা পার্বণ সবই চলছে, কিন্তু তারা কিন্তু বেরিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা যখন কাজ করছে সমাজের জন্য, তখন একটা সামাজিক আন্দোলন মূলত, তো সেইটা করছেন যখন, তখন তারা কিন্তু এইভাবে
কাজ করছেন। এই সময় কিন্তু যেটা আপনি বলছিলেন যে রাধাকান্ত দেবের কথা, তো রাধাকান্ত দেবরা ভাবছেন যে এ তো আমাদের হিন্দু ধর্মের প্রতি একটা বিরাট মানে চক্রান্ত চলছে আঘাত, এই আঘাত এবং কয়েকজন মিলে। চক্রান্ত। হ্যাঁ, রাধানাথ দেবরা তখন তারা ধর্মসভা যেটা তৈরি করলেন। এই ধর্মসভা তৈরি করে এরা এই রামমোহন রায় এবং তার যারা গোষ্ঠী এই লোকজনগুলো এদের মানে বিরুদ্ধে একদম প্রকাশ্য জনসভায় রাস্তায়, কলকাতার রাস্তায় তুমুল বক্তৃতা দেওয়া এবং চারিদিকে এদের নিয়ে এদের বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল কলকাতাতে, এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে কিন্তু একটা বিরাট আলোচনা শুরু হলো যে বিরোধিতা দুটো একেবারে, গোষ্ঠী হ্যাঁ, তৈরি হয়েছে, বিরোধিতা। সেই নিয়ে চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু স্যার এই মথুরানাথ বাবু ছিলেন। মধুরাত মল্লিক। তো যেটা জানা যাচ্ছে যে 1830-এ তো বিলেতে চলে গেলেন রামমোহন রায়, এবং 1833 সালে তিনি সেখানেই পিস্তলে মারা গেলেন, গেলেন, হ্যাঁ। দেহ রাখলেন। তো তারপরে এই আন্দোলনের কি হবে? এই আন্দোলনটা চালাবে কে? তখন পুরোপুরি দায়িত্ব গিয়ে পড়লো কালীনাথ মুন্সী, দ্বারকানাথ ঠাকুর এবং মথুরানাথ মল্লিকের উপরে। এবং এই সময় সরাসরি এই যে ধর্মসভার যে পুরো কোপটা গিয়ে এই তিনজন মানুষের উপর পড়লো। এবং সমাচার দর্পণে একটা খবর বেরোলো যে ধর্মসভা প্রতিজ্ঞা করেছিল রামমোহন রায়ের মতস্থ লোকজনদের ছায়া পর্যন্ত মারাবে না কেউ। কিন্তু ওই সবার প্রধান একজন সভ্য ভগবতী চরণ মিত্র, তিনি ব্রাহ্মণদের একদিকে প্রণাম করতেন, কপালে শালগ্রাম শিলা মানে ঠেকাতেন, কিন্তু তিনি আবার এই মথুরানাথ মল্লিকের বাড়িতে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। এইটা যখন প্রকাশ্যে এসে গেল, সেই নিয়ে বিরাট মানে ঝগড়া শুরু হলো, এবং বিরাট শোরগোল শুরু হলো। এবং জ্ঞানান্বেষণ পত্রিকায় 1832-এর 22শে ডিসেম্বর একটা খবর বেরোচ্ছে, তার নাম হচ্ছে ধর্মসভার দলে ভগ্নদশা, এই শিরোনামে একটা খবর বেরোচ্ছে। তো সেই খবরে লিখছে যে ভবানীচরণ মিত্র হলেন ধর্মসভার নেতা, অথচ তিনি তার মেয়ের বিয়ে দেন হাওড়ার আন্দুল নিবাসী বাবু মথুরানাথ মল্লিকের ভাগ্নে বাবু গোবিন্দচন্দ্র রায়ের সঙ্গে। মথুরানাথ মল্লিক ব্রাহ্মসভার পক্ষপাতী ও সতীদাহ নিবারণের একজন প্রধান সমর্থক। এতে ধর্মসভার বিধি নিশ্চিতভাবেই লঙ্ঘিত হয়েছে। ওই বিবাহে তার বাড়িতে রামমোহন রায়ের কনিষ্ঠ রামতনু রায় ও বাবু কালীনাথ রায়ের কনিষ্ঠ বৈকুণ্ঠনাথ রায় এবং মথুর বাবুর কনিষ্ঠ শ্রীনাথ মল্লিক বরযাত্রী হয়ে এসেছিলেন। তারা সভাস্থ হয়ে কর্ম সম্পাদন করে খাওয়া দাওয়া করেছিলেন একই সঙ্গে। এই সময় মানে বউবাজারের রামতনু তর্ক সিদ্ধান্ত ভট্টাচার্য মথুরনাথ বাবুর বাড়িতে গিয়ে দান গ্রহণ করেছিলেন, মানে একজন ব্রাহ্মণ দান গ্রহণ করছেন। এইটা একটা বিরাট খবর হয়ে গেছিল যে একজন মানে ব্রাহ্মণের লোকজনের কাছে গিয়ে ব্রাহ্মণ গিয়ে সে দান গ্রহণ করছে, এইটা একদম ধর্মসভার বিরুদ্ধ। এবং এই নিয়ে একটা বিরাট হইচই, তো ওদেরকে প্রায় সমাজচ্যুত করে দেওয়ার মতো একটা অবস্থা। কিন্তু ওই সময় কিন্তু এই মথুরানাথ বাবুরা কিন্তু প্রায়শই বিভিন্ন ব্রাহ্মণদের ডাকতেন এবং তাদেরকে হেল্প করতেন। আপনি যেরকম বলছিলেন যে টাকা পয়সা দিয়ে হেল্প হতো, তাদেরকে বিভিন্ন রকম দান ধ্যান করতেন। তো তারা তাদের মতো করেই কাজ চালাতেন। কিন্তু এই সময় এই ঝগড়াটা চলছে এই মথুরানাথ বাবুর আত্মীয়ের সঙ্গে এই বিবাহকে কেন্দ্র করে। কারণ আমি একটুখানি বিরতি নিচ্ছি, তোমাকে একটু বিরত করছি। 1829 থেকে আর 1840 এই ফেজটা কিন্তু আমাদের মানে বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন দেখো, একদিকে রয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলন, ইয়ং বেঙ্গল দলটা তখন উঠছে, অর্থাৎ তারাও সমাজের ক্ষতি করছে, এটা এক দলের মত আর কি, মানে যারা গোঁড়া তারা ভাবছে যে সমাজ উচ্ছন্নে গেল। আর একটা দল রয়েছে সেটা হচ্ছে যে এই তোমার ব্রাহ্মদের এই যে মানে সংস্কার, ব্রাহ্ম ধর্ম তো মূলত নতুন কিছু করতে চায়নি, ওরা চাইছিল সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো আছে সেগুলোকে সরিয়ে দিতে। আর একটা ছিল, সেটা হচ্ছে তোমার মিশনারিদের, পাদ্রীদের ওই ধর্মান্তকরণ। এই দুটো জিনিস মানে আমি বলতে চাইছি যে তুমি যেমন বলছো যে মানে এটা ওই পর্যায়ে সামাজিক যে রীতিনীতির ক্ষেত্রে উত্তাল, তখন সমাজ দুটো ক্ষেত্রেও আরো উত্তাল ছিল। সেটা হচ্ছে মিশনারিদের ধর্মান্তকরণ, আর একটা হচ্ছে তোমার এই ইয়ং বেঙ্গলের উৎপত্তি। এই তিনটেই একসঙ্গে কাজ করছে সমানভাবে। বলো। একদম। তো
এইরকম একটা পরিস্থিতিতে মানে এই পরিস্থিতি থেকে দেবেন্দ্রনাথ টেনে বার করলেন ব্রাহ্ম ধর্মকে, হ্যাঁ, আলাদা এই করলেন, সেদিকে সময়টাইতে করার স্যার, চেষ্টা এই করলেন। যে সময়টা, এই 1830-এর দশকটা, হ্যাঁ, এই সময়টাই ওটা কিন্তু একটু টালমাটাল গেছে। হাওড়াতে স্যার মানে ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম সমাজের অধিবেশন কিন্তু এই রামকৃষ্ণপুরে মথুরানাথ মল্লিকের মল্লিক বাড়িতে বাড়িতে হচ্ছে, বসতে শুরু করছে। মল্লিক বাড়িতে হচ্ছে। এটা কিন্তু পাওয়া ঠিক যাচ্ছে আমাদের অসিত বাবুর লেখাতে, ঠিক এটা ঠিক কিন্তু ঠিক ঠিক। আছে যে হুম রামকৃষ্ণপুরে মথুরানাথ বাবুর বাড়িতে কিন্তু ব্রাহ্ম সমাজের অধিবেশন বসছে, এবং সেই সময় শহর হাওড়ার বেশ কিছু সম্ভ্রান্ত মানুষ, শিক্ষিত মানুষ, তারা কেউ কিন্তু ব্রাহ্ম নয়, কিন্তু তারা আসছে, এই সভায় আসছে, তারা কথাবার্তা শুনছে, জানার চেষ্টা করছে যে কি কি এরা কি করতে চাইছে। তো ধীরে ধীরে এই হাওড়ার শহরে ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্র কিন্তু এই রামকৃষ্ণপুরে মথুরানাথ মল্লিকের বাড়িতে উদ্যোগে তৈরি হচ্ছে। কিন্তু ধীরে 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 শুরু হচ্ছে। এরপরে তো মানে 1839 সালে মথুরানাথ বাবু মারাই গেলেন। ওনার হুম ওনার কাঁধে একটা মারাত্মক ফোঁড়া হলো, এবং সেটার পর হুম থেকে সেটা এতটাই বিষিয়ে গেল, অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু তারপরেও কোনোভাবেই ওনাকে বাঁচানো গেল না। তো মাত্র 40 বছর বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু শুরুটা করে দিয়ে গেলেন হাওড়া হুম শহরে এই 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 একটা ভাবনার, এই একটা আন্দোলনের। এরপরে আমরা, যেহেতু এই সময়টায় ক্রনোলজিক্যালি কিছু পাওয়া যায় না সেইভাবে সূত্রটা, কিন্তু আবার এরপরে আর একটা বিষয় জানা যাচ্ছে, সেটা হচ্ছে স্যার সাঁতরাগাছি। সাঁতরাগাছি হ্যাঁ একটা বিরাট কেন্দ্র হয়ে উঠলো এর এর ঠিক পরটায়, মানে আপনার 50 বা 40-এর দশকের শেষ থেকে 50-এর দশকের এই সময়টাতে, যে সময়টায় আপনার দেবেন্দ্রনাথ আহ, আহ, দায়িত্ব নিলেন ব্রাহ্ম দায়িত্ব নিয়েছেন, আন্দোলনটাকে, এবং ধর্মের অলরেডি একটা ধর্ম ধর্ম বলে ধর্মের মানে রূপ দিলেন তিনি, ঘোষণা করে দিয়েছেন, একটা ধর্মের রূপ দিয়ে দিয়েছেন, ধর্মের ব্রাহ্ম রূপ ধর্ম বলে দিলেন। একটা পুরো রূপ দিয়েছেন। হুম। বইটই লিখতে তো শুরু সেই, করেছেন, নিয়ম কানুন চালু হ্যাঁ, করছেন। তো সেই ধর্ম যখন তুমি রূপ দিলেন, এই সময় তো স্যার এই দেবেন্দ্রনাথ ঠাকুরের এই কাজে বা এই এই যখন তিনি এইসব করছেন, তখন কিন্তু তার সঙ্গে যিনি একদম সঙ্গে ছায়া সঙ্গী হিসেবে থাকছেন, তিনি আমাদের হাওড়ার লোক নন, কিন্তু হাওড়ায় তিনি থাকা একজন মানুষ, তার নাম হচ্ছে হরদেব চট্টোপাধ্যায়। হুম হরদেব বাবু 1843 সালের 21শে ডিসেম্বর ব্রাহ্মণ দেবেন্দ্রনাথ যে 21 জন সভ্যকে সঙ্গে নিয়ে প্রতিজ্ঞাপত্রে সই করিয়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করেছিলেন, এই হুম 21 জনের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন হরদেব চট্টোপাধ্যায়। হুম হরদেব চট্টোপাধ্যায়ের আসল বাড়ি বাঁশবেড়িয়া গ্রামে। হুগলির তো বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া গ্রামে আমাদের দেবেন্দ্রনাথ বাবুর একটা স্কুল চলতো, সেই হুম স্কুল সূত্রে বাঁশবেড়িয়া গ্রামে, এবং পৈতৃক জমিদারিও ছিল, তো সেই হুম সূত্রে দেবেন্দ্রনাথ ঠাকুর যেতেন, তো সেইখানেই আলাপ হয়েছিল হরদেব বাবুর সঙ্গে। এবং হরদেব বাবুর একজন পরিবারটা একজন সনাতন ধর্মের বিশ্বাসী একটা মানুষ ছিলেন, মানুষ ছিল, সেখান থেকে হরদেব বাবুর ভাবনা চিন্তা দেবেন্দ্রনাথ বাবুর খুব ভালো লাগে। তো এবং তখন তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এবং এই বন্ধুত্বটা এতটাই গভীর হয় যে মানে মৃত্যুর আগে পর্যন্ত সেই বন্ধুত্ব, এবং মৃত্যুর পরেও সেই বন্ধুত্বকে তিনি টিকিয়ে নিয়ে গিয়েছিলেন দেবেন্দ্রনাথ মল্লিক ঠাকুর মহাশয়। কারণ তাদের কথাই ছিল, তারা কথাই দিয়েছিলেন যে যে আগে মরবে, যদি হুম দেবেন্দ্রনাথ বাবু আগে মারা যান, তাহলে তার কাজ করার জন্য আসতে হবে হরদেব বাবুকে, আর যদি হরদেব বাবু আগে মারা যান, তাহলে দেবেন্দ্রনাথ বাবুকে আসতে হবে তার কাজ করার জন্য। এবং আগে মারা যান হরদেব বাবু, এবং হুম কথা রেখেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তার কিন্তু পারলৌকিক কাজ করেছিলেন। হাওড়ায় এসে কিন্তু তার পারলৌকিক কাজ করেছিলেন আর কি, হুম এবং সেটা ব্রাহ্ম মতেই হয়েছিল। হুম। তারা তো দেবেন্দ্রনাথ কিন্তু হাওড়ায় আসতেন তোমার ওই গার্ডেনে, বি গার্ডেনে। হ্যাঁ, সেটা তো বি আপনি গার্ডেনে যে বললেন যে কিডস, তার তো আগে হাওড়ায় তিনি আসছেন যখন ওনার হ্যাঁ, কিডস ঠাকুমা মেমোরিয়াল মারা গেল খুব যেটা, সম্ভবত। হ্যাঁ, তারপর থেকে ঠাকুমা ওনার আমাদের একটা পরে তার চেতনা, চেঞ্জ হলো। একটা হুম, চেতনা জাগতে শুরু হলো যে একটু মানে ঠিক। তিনি তো আগে খুব বিলাসবহুল জীবন যাপন করতেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মদ্যপানও করতেন খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। তো সেইখান থেকে ওনার জীবন চেঞ্জ হলো, এবং সেটা তিনি যখন এই এই ধ্যান বা এই ধরনের একটা মানসিক চিন্তা ভাবনার মধ্যে থাকতেন, সেটাও কিন্তু আমাদের হাওড়ায়, এবং তিনি এসে হাওড়ায় আমাদের বোটানিক্যাল ওই গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে যে কিডস দীর্ঘক্ষণ মেমোরিয়াল আছে, তিনি, হ্যাঁ মানে ওইখানে তিনি বসতাম এসে তখন। হুম, ধ্যান করতেন, সময় বসে কাটাতাম। থাকতেন, এবং সেই সময়েও হরদেব বাবু ওনার সঙ্গে রাইট। নিশ্চয়ই দেখা করতেন, যেহেতু হুম, সাঁতরাগাছি আর বোটানিক্যাল গার্ডেনের খুব বেশি দূরত্ব নয়। কাছাকাছি। হুম, তো এই সম্পর্কটা শুরু হলো, এবং এই সময়
মানে একটা বিরাট ঘটনা ঘটলো হাওড়ায়, সেটা আপনি যদি বলেন খুব ভালো হয়, মানে এই না না না, ঘটনাটা। তুমি বলো, তুমি বলো। আচ্ছা, আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো। তো এই সময় যেটা হলো সেটা হচ্ছে, আমরা চন্দ্রনাথ ব্যানার্জির বইয়েতে পাচ্ছি যে 1858 সালে ব্রাহ্মরা সাঁতরাগাছিতে একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে। মানে এই হুম সময়টা কিন্তু, এই সময়টাই যে সময়টার কথা আমরা আলোচনা করছি, হরদেব বাবুর সঙ্গে দেবেন্দ্রনাথের যে সম্পর্ক, সেই সময় বন্ধুত্ব সম্পর্ক চলছে, এই সময়টাতেই কিন্তু আহ সাঁতরাগাছিতে একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু সেইখানে কোথাও আমরা কোনো সোর্স থেকেই জানতে পারছি না যে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পেছনে কে আছেন বা কারা আছেন। কারা এই কারা কোনো স্পেসিফিক নাম পাচ্ছি না কিন্তু আমরা। হুম কিন্তু আমরা হুম ধরে নিতে পারি, যেহেতু মানে আমাদের সাঁতরাগাছিতে হরনাথ বাবু সেই সময় অ্যাক্টিভ আছেন হুম ব্রাহ্ম আন্দোলন ক্ষেত্রে, তো সেই সূত্রে ধরা যেতে পারে উনি উনি কোনো না কোনো ভাবে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকছেন। কিন্তু সরাসরি কোনো প্রমাণ নেই যে উনি উনি ফোন এই নেই। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বা কিছু, এরকম কোনো কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং চন্দ্রনাথবাবু এটাও জানাচ্ছেন যে 1868 নাগাদ এটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই হুম 1868 বন্ধ হয়ে যাওয়াটা, এটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট, যেটা আমরা সেই পরে বিবাহ ঘটনাটা জানার পরে বুঝতে পারবো যে ওর সঙ্গেও হুম কোথাও না কোথাও লিঙ্ক আছে। লিঙ্ক যে রয়েছে। একটা বিরাট টালমাট ঝামেলা হলো সাঁতরাগাছিতে, তারপরেই হয়তো বন্ধ হয়ে গেল বা ওই সময়টা, তো হতে পারে হুম ওটা, কিন্তু কোনো সরাসরি কোনো প্রমাণ নেই যে এটার সঙ্গে না, এটা লিঙ্ক সরাসরি এটা ছিল কিনা। ঠিক তো ঠিক যেটা ঠিক। আমরা জানতে পাচ্ছি যে আহ, যেটা আমরা জানতে পারছি যে এই সময় মানে 1863 সালে হুম 11ই অঘ্রাণ হুম হাওড়ার সাঁতরাগাছিতে এই আমাদের হরনাথ বাবুর আহ, কন্যার সঙ্গে, মেয়ে। হ্যাঁ। দেবেন্দ্রনাথ বাবুর পুত্র হেমেন্দ্রনাথ ঠাকুরের হুম বিবাহ হচ্ছে। এবং এটাই হাওড়ার, মানে হাওড়া জেলার প্রথম ব্রাহ্ম বিবাহ, হ্যাঁ, ব্রাহ্ম মতে 26শে এই নভেম্বর বিবাহ। 1863 সাল। হ্যাঁ, 26শে তো নভেম্বর এই 1863। 26শে নভেম্বর 1863, যেটা 1863 বাংলার 11ই অগ্রহায়ণ, এই একগ্রহণ এই এইখানে কিন্তু 1270। বিবাহ হচ্ছে। হ্যাঁ এবং এখানে 500 জন অতিথি উপস্থিত আছে, এবং হ্যাঁ তার হ্যাঁ, মধ্যে সাঁতরাগাছির বেশ কয়েকজন ব্রাহ্ম উপস্থিত আছে। কারেক্ট। এইখানে জাতিভ্রষ্ট হওয়ার ভয়ে সাঁতরাগাছির মানুষজন কিন্তু একদম মানে লাঠিয়াল সমেত এই হুম হরনাথ বাবুর বিয়েকে, এই এই মেয়ের বিয়েটাকে যাতে হতে না দেওয়া যায়, এই অনষ্ট ধর্মের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে এই ভয়ে, তারা সবাই একদম লাঠি সোটা নিয়ে এই বিয়েটাকে আটকানোর জন্য উপস্থিত হলেন। এবং এই খবর চলে গেল দেবেন্দ্রনাথ ঠাকুরের পরগনাতে। কাছে, দেবেন্দ্রনাথ, এবং হ্যাঁ। তিনি তিনি আহ, লাঠিয়াল নিয়ে এলেন। লাঠিয়াল নিয়ে তাদেরকে কাউন্টার করার জন্য হুম। বরযাত্রীর সঙ্গে এলেন, এবং রীতিমতো একটা আতঙ্কর পরিবেশে কিন্তু এই না, এবারে একটা বিয়েটা। এখানে ঘটনা ঘটেছিল, সেটা হ্যাঁ, হচ্ছে এই যে ঘটনাটা ওই স্যার আপনি একটু ডিটেলে বলুন। হ্যাঁ। হ্যাঁ, এইটা এটা খুব সাধারণ ব্যাপার। সাঁতরাগাছি তো মোটামুটি ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম ছিল। আর এরা হচ্ছেন পিরালি ব্রাহ্মণ, ঠাকুররা, হ্যাঁ। মানে ঠাকুর হুম, ঠাকুর হুম, বংশ, পিরালি ব্রাহ্মণ ছিলেন। তা কাজেই সাঁতরাগাছির লোকেরা ওই ব্যাপারটা মেনে নিল, কিন্তু ওই পিরালি ব্রাহ্মণ যে সঙ্গে বিয়ে, এই ব্যাপারটা মানতে পারেনি। পিরালি ব্রাহ্মণদের সমাজে খুব একটা স্থান দেওয়া হতো না। যাই হ্যাঁ, হোক। তখন ওরা তো নিচু শ্রেণীর ব্রাহ্মণ আর কি। হ্যাঁ, নিচু শ্রেণীর ব্রাহ্মণ। তো হরদেব বাবুর যে বড় ছেলে তারাপ্রসন্ন, সে কিন্তু তার বউ ছেলে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল ওই বিয়ের আগেই। বিয়ের সময় সময় চলে গেল। কিন্তু ছোট ছেলে যে দুর্গাপ্রসন্ন, সে লোকাল থানায় মানে ফাঁড়িতে খবর দিয়ে ইন্সপেক্টর এবং লাঠিয়াল মজুত করে রেখেছিল। আর প্লাস হুম, তোমার ওই পুলিশের লোক, পুলিশের লোকজন মানে চৌকিদার আর কি, চৌকিদার এবং ইন্সপেক্টর। সে যুগে তো তখন তো জলে জঙ্গলে ভরা। ওই হ্যাঁ, জায়গাটার নাম ছিল ধোপাপাড়া, মানে রজক পাড়া। ওইখানে আর কি ধোপারা রং করে কাপড় কলকাতায় দিয়ে আসতো। তো যাই হোক, গ্রামের লোকেরা সহজে কিন্তু ব্যাপারটা মেনে নেয়নি। মেনে নেয়। এবং হেমেন্দ্রনাথ নিজের লেখাতেই এই বর্ণনাটা আছে, উনি কিভাবে এসেছিলেন। তো ওই মানে তিনি খুব সরসভাবে লিখেছেন যে আমি তো বরের সাজে সেজে এলাম, কিন্তু গোটা রাস্তাটাই আমাকে পাহারাদারদের মধ্যে দিয়ে আসতে হলো। হ্যাঁ, বলো। তো এইখানে যেটা বিষয় হচ্ছে, সে একটা বিতর্ক আছে হাওড়া জেলার ইতিহাসে, হ্যাঁ, অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিতর্ক, যেটা নিয়ে বহু মত, এবং আহ, আমাদের এই গ্রুপেতেও অনেকে বিশ্বাসও এটা করেন নিয়ে এটা। বহুবার আলোচনাও হয়েছে এই বিষয়টা হুম নিয়ে।
সেটা হচ্ছে এই বিয়েতে নাকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাকি নির্ভর নির্ভর সেজে সেজে এসেছিলেন। হুম, এইটা একটা মত প্রতিষ্ঠিত আছে, এবং এই হরদেব বাবুর যে বাড়ি, সেই হরদেব বাবুর বাড়িতে কিন্তু একটা ফলক আছে, এবং সেই হুম। ফলকেও এই বিষয়টার কথা উল্লেখ করা আছে যে এখানে নাকি নির্ভর হিসাবে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেটা সেই সম্পর্কে সরাসরি কোনো কিন্তু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা এটা করেছি। অবাস্তবও বটে, অবাস্তব বটে এই কারণে যে রবীন্দ্রনাথের 25শে বৈশাখ জন্ম হয়েছে, অর্থাৎ ইংরেজি মতে 1861 সাল, আর বিয়েটা হয়েছে 1863 সালের নভেম্বর মাসে। তাই যদি হয় তাহলে একটা মাত্র 2 বছর কয়েক মাসের বাচ্চাকে নির্ভর করে আনা ওই রকম একটা গন্ডগোলের সময়, এটা প্রায় অবাস্তব একটা ব্যাপার, হ্যাঁ, প্রায় অবাস্তব, চিন্তাই করা যায় না। তার মা তাকে ছাড়বে কি করে, কার ভরসায় ছাড়বে ওইটুকু একটা বাচ্চাকে, তাই না? সেই সেই আর তাছাড়া ওই রকম একটা গন্ডগোলের পরিস্থিতি, হবে। হ্যাঁ, সেটা আগে থেকে পরিবেশটা আমাদের খবরও যেহেতু আছে হ্যাঁ, যেরকম একটা গন্ডগোল হ্যাঁ, হবে, হ্যাঁ, সেই সেটাই। জায়গায় দাঁড়িয়ে যাওয়াটা। তো তারপরে স্যার 1866 সালে আমাদের হরনাথ বাবুর 18ই আর এক ফেব্রুয়ারি। মেয়ে হুম, প্রফুল্লময়ীর সঙ্গেও কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের আর এক পুত্র বীরেন্দ্রনাথ ঠাকুরের এই হুম, সাঁতরাগাছির বাড়িতেই বিয়ে হচ্ছে, এবং হ্যাঁ। তখন কিন্তু এই ঝামেলার হচ্ছে না, কিন্তু তাও না, একটা তখনও তখনও ঝামেলা ছিল, মানে যেটা এইরকম লাঠিয়ালের ব্যাপার ছিল না, এত না, এতটা ছিল না, কিন্তু একটা আশঙ্কা কিন্তু ছিল। তাও টেনশন একটা ছিল আর একটা কি। টেনশন ছিল। 18ই ফেব্রুয়ারি ব্যাপারটা ঘটেছিল, 18ই ফেব্রুয়ারি 1866। আর হ্যাঁ, বাংলায় 8ই ফাল্গুন 1172। হ্যাঁ, এই সময়টাও রবীন্দ্রনাথের আসাটা খুব অস্বাভাবিক এই কারণে যে ওনার যদি 61 তে জন্ম হয় তাহলে 5 বছর সামথিং বয়স হয়। হুম। প্রথমত হচ্ছে ব্রাহ্মদের বিয়েতে নির্ভর আসার কোনো নিয়ম কোথাও আছে কিনা সেটা বলা নেই। না, কোথাও ব্রাহ্মদের কিন্তু বিয়ে তো উল্লেখ নেই, সেইভাবে উল্লেখ উল্লেখ নেই নেই। কোথাও। নেই। আর যদি বা এবং তোমার হিন্দু মতে যদি বিয়ে হতো তাহলে একটা কথা ছিল। কথা তো বিয়ে তো হচ্ছে ব্রাহ্ম মতে। হ্যাঁ, ব্রাহ্ম মতে বিয়ে তো ওই শালগ্রাম শিলা বা ইত্যাদিকে সাক্ষী রেখে হয় না। বেদের মন্ত্র মানে উপনিষদের মন্ত্র-টন্ত্র পড়ে আচার যে স্ত্রী আচার যেগুলো সেগুলো একেবারেই বর্জন করা হয় পুরোপুরি। সুতরাং নির্ভর কনসেপ্টটাই এখানে অ্যাবনরমাল লাগে। আর হ্যাঁ। আর স্যার আরেকটা সরাসরি বড় যে ব্যাপার এই 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 হুম, এই স্যার এই বিয়ের পুরো একদম পূর্ণাঙ্গ রিপোর্ট যেটা তত্ত্ববোধিনী হুম, পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এবং হ্যাঁ। সেই তত্ত্ববোধিনী পত্রিকাটি আমি নিজে চোখে দেখেছি এবং পড়েওছি, সেখানে কিন্তু কোথাও এই উল্লেখ নেই যে কোনো আমার নির্ভর কাছেও গেছিল কপি বা, আছে। আমার কাছেও হ্যাঁ, কপি মানে আছে এটার কিন্তু এটার এটার কোথাও উল্লেখ নেই আর কি, মানে না। ফলে কোনো সূত্র সরাসরি পাচ্ছি না যেখান থেকে আমরা বলতে পারি আর কি। এবং না, মানে রবি যদি জীবনী আমরা মানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা যদি ধরা যায় বা আমাদের পরবর্তীকালে যারা কাজ করেছেন, বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে লেখাটা সেটা হচ্ছে তোমার প্রশান্ত কুমার পালের রবি জীবনী। রবি তাছাড়া জীবনী, চিত্রা দেবের ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠাকুরবাড়ির বাহিরমহল, দুটো বাইরের গুরুত্বপূর্ণ মহল। বই আছে। হুম, এছাড়াও আরো অনেক বই আছে প্রচুর। যেমন প্রফুল্লময়ী দেবীর নিজেরই একটা বই আছে, হ্যাঁ, আমাদের কথা বলে। আর হেমেন্দ্রনাথও তার নিজের একটা ছোট্ট ওই আমার বিবাহ বলে একটা ছোট্ট চটি লেখা করেছিলেন। ঠিক। এছাড়াও ঠাকুরবাড়ির অসংখ্য লোক এই সমস্ত বিয়ের বা ইত্যাদি বিষয়ে নানা রকম তথ্য দিয়েছেন। আমি যেটা জানতে পারছি যেটা যে এই বিতর্কটাতে আমরা জল ঢালতে পারবো না এখনো, কারণ এখনো তো মানে অন্বেষণ চলছে বা এখনো হয়তো হ্যাঁ, কিছু তথ্য খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু আপাতত যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সায়ন যে 1872 সালের 14ই মে থেকে 30শে জুন এই সময়টায় রবীন্দ্রনাথ জীবনে প্রথম জোড়াসাঁকো বাইরে বাড়ি আছে, থেকে বাইরে গেলেন। বাইরে রয়েছে। তে এই সময় মানে আমি আবার বলছি সালটা 1872 সালের 14ই মে থেকে 30শে জুন পর্যন্ত পানিহাটিতে একটা বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। হুম, তো সেইখানে সরলা দেবী চৌধুরানী যিনি রবীন্দ্রনাথের ভাগ্নি এই আমাদের দাদার মেয়ে আর কি, তার অন্নপ্রাশন হয়েছিল। একটা দল গেছিল রিষড়ায় আর একটা দল গেছিল পানিহাটির বাগান বাড়িতে। হুম, রিষড়ায় যে দলটা গেছিল এটা হচ্ছে ডেঙ্গু থেকে বাঁচার জন্য, কলকাতায় তখন প্রচুর ডেঙ্গু হচ্ছিল। রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে লিখেছেন একটা কথা যে এই প্রথম বাহিরে গেলাম, গঙ্গার তীরভূমি যেন কোনো পূর্বজন্মের পরিচয় আমাকে কোলে করিয়া লইল। এবং তিনি বলছেন যে আমার নবজন্ম হলো এই পুকুর বাগান, বিশেষত ওই মানে বাগানের তোমার পুকুরের ধার দিয়ে হেঁটে যাওয়া, এইসবগুলো তার কাছে স্বপ্নের মতন মনে হয়েছিল। তিনি জীবন এই স্মৃতিতে এই কথাটা লিখেছেন যে আমার যেন নতুন করে যেন নবজন্ম লাভ করিলাম। তাহলে এখান থেকেও বোঝা যায় যে রবীন্দ্রনাথ যদি ওই বিয়েতে উপস্থিত থাকতেন আগে, তাহলে কোনো অন্তত না এই কোনো ভাবে উল্লেখ করতেন। কোনো না কোনোভাবে উল্লেখ করতেন। বলো। ঠিক। তো আহ, আমরা একটু প্রসঙ্গ থেকে সরে গেছিলাম, কিন্তু এটাও খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, কারণ হুম, যেহেতু এটা ব্রাহ্ম বিবাহকে কেন্দ্র করে এই বিতর্কটা তৈরি,
ফলে ঠিক। সেক্ষেত্রে এটাও আমাদের আলোচনা অবশ্যই থাকতো, হলো আর কি আলোচনা। তো এই যে হরদেব বাবুর কথা বলছি, এই হরদেব বাবু কিন্তু একদম আহ, মানে যেটা বলছিলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুরের একদম সঙ্গে সঙ্গে থাকতেন, এবং সেই সময় ঠাকুর হুম, বাড়িতে ওনার নিত্য যাতায়াত ছিল। হুম, এবং সেই সময় কেশবচন্দ্র সেন, প্রতাপচন্দ্র মজুমদার, হেমেন্দ্রনাথ বসু এরা তখন মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের সব শিষ্য আর কি। তো তখন তাদের সঙ্গে বসে যে মাঘোৎসব হতো, ব্রাহ্ম উৎসব চলতো, সেইখানেও কিন্তু একদম আহ, সঙ্গে থাকতেন আমাদের হরদেব বাবু। এবং হুম। হরদেব বাবু খুব সুন্দর গান লিখতেন এবং গান হ্যাঁ, গাইতেনও খুব ভালো। ঠিক, ঠিক, এবং ঠিক, ঠিক। সেটা উল্লেখও আছে, মানে যতীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে কিন্তু এটা উল্লেখ করেছেন তিনি, যে হুম, অসাধারণ গান গাইতেন, একদম যোগী সন্ন্যাসী মানুষ, গায়ে হুম, গেরুয়া বসন, দাড়ি গোঁফ হুম, কামানো, মস্তক মুন্ডিত, যেন একটা আগুন শিখা, বসে আছেন সবসময় প্রসন্ন বদনে। এবং তিনি অসাধারণ ব্রাহ্ম সঙ্গীত রচনা করতেন এবং গাইতেন, এবং তার গান শুনে গোটা মানে এই মহোৎসব একদম পবিত্র আলোয় ভরে যেত, এরকম একটা হুম। বর্ণনা পাওয়া যায় আর কি। তো তিনি মারা যাচ্ছেন 1866 সালে, এবং এই আচ্ছা সায়ন, 1866 এখানে সালে আমাদের একটুখানি দর্শকদের জানিয়েও দেওয়া দরকার যে অনেকে অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তাদের একটা কথা আমাদের একটু বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে অনেকের ধারণা যে ব্রহ্মসঙ্গীত একমাত্র রবীন্দ্রনাথই প্রথম রচনা করেছে, তাই না? মোটেই না। এটা তো অনেকের হ্যাঁ, ধারণা, কিন্তু হ্যাঁ, তা হ্যাঁ, নয়। ঠিক। রবীন্দ্রসঙ্গীত রচনা করেছিলেন ধরতে গেলে প্রথম বহু হচ্ছেন মানুষ, বহু মানুষ। রামমোহন। প্রথমে তো আমাদের তারপর রামমোহন রায়ের তো লেখাগুলোকে তো বলা যেতেই পারে শুরু হলো। ব্রহ্মসঙ্গীত। হ্যাঁ, রামমোহন রায় এমনিও খুব ভালো গান লিখতেন, হ্যাঁ। সুন্দর মানে গীতিকার ছিলেন। হুম, এছাড়া ঠাকুরবাড়ি সত্যেন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে হেমেন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে অনেকেই গান লিখেছেন, অনেক ভালো ভালো গান ঠিক, লিখেছেন। ঠিক। কাজে ব্রহ্মসঙ্গীত শুধু যে রবীন্দ্রনাথ লিখেছেন তা নয়, তার আগেও কিন্তু সেগুলো বেশি ব্রহ্মসঙ্গীতের পপুলার রচনাটা হয়েছে পরে। হ্যাঁ পরে পপুলার হয়েছে, রাইট। হুম। তো এই 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 গেল হরদেব বাবুর কথা। তারপরে তো উনি হ্যাঁ, ছেষট্টি সালে মারা গেলেন, এবং তারপরে হ্যাঁ, ওইখানেই আমাদের চন্দ্রনাথ বাবুর ওই কথাটার সঙ্গে মিলে যায় কোথাও, যে ওই সময় সাঁতরাগাছির ব্রাহ্ম সভাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সভাটা সেইখান বন্ধ থেকে হয়ে মনে যাচ্ছে, হয় যেন হ্যাঁ। যে হরদেব বাবু মারা যাওয়ার পর থেকেই সাঁতরাগাছির এই আন্দোলনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আর একজন মানুষ যিনি হাওড়ার সঙ্গে খুব যোগ ছিল, তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। রাইট। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনিই কিন্তু প্রথম মানে ব্রাহ্ম সমাজের কোনো প্রতিনিধি যিনি এসে হাওড়ায় ব্রাহ্ম সভায় প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি হচ্ছেন এই বিজয় কৃষ্ণ গোস্বামী। এই বিজয় কৃষ্ণ গোস্বামী আবার মানে তার কিন্তু একটা যোগাযোগ ছিল হাওড়ায়। তিনি যখন 1858 সালে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা শুরু করলেন, তার বাল্যবন্ধু অঘোরচন্দ্র গুপ্তের সঙ্গে, তখন তিনি তিনি কিন্তু থাকতেন আমাদের সাঁতরাগাছিতে চৌধুরী বাড়িতে। হুম। তার মানে জেঠতো ভগ্নিপতি কিশোরীলাল মৈত্রের মামার বাড়ি ছিল হাওড়ার সাঁতরাগাছির চৌধুরী বাড়ি। সেখানে তিনি কিন্তু থাকতেন, এবং তিনি ওখান থেকেই সংস্কৃত কলেজে যেতেন, এবং সেই সময় তিনি পায়ে হেঁটে নৌকায় করে সাঁতরাগাছি থেকে কলকাতায় রেগুলার পড়াশোনা করতে যেতেন। ফলে হাওড়ার সঙ্গে কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামীর একটা যোগাযোগ ছিল। এরপরে তাকে কিন্তু ব্রাহ্ম সমাজের মানে দীক্ষা নেওয়ার পরে তাকে কিন্তু প্রতিনিধি হ্যাঁ, প্রচারক। তার আগে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন। আচ্ছা। হুম। আচ্ছা, এবার এই ঘটনাটা কিন্তু অনেকে জানে না, এটা প্রাসঙ্গিক বলে একটু বলে দিই চট করে। হ্যাঁ, বলে দিন অবশ্যই। কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষায় ঢুকেছিলেন, এবং তখন তো ইংরেজ আমল। তো হুম, ডাক্তারির একদম ফাইনাল ইয়ারে কলকাতায় প্রথম ছাত্র ধর্মঘট হয়, এবং হুম। সেই ছাত্র ধর্মঘটের নেতা ছিলেন এই আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ বুঝতে গোস্বামী। পারলে? সেই ঘটনাটা অতি সামান্য ব্যাপার, সেটা হচ্ছে কুইনাইন চুরির একটা ঘটনা। আহ, আচ্ছা, কেউ একটা কুইনাইন চুরি করেছিল, কিন্তু একজন ছাত্রকে প্রিন্সিপাল দোষী সাব্যস্ত করেছিলেন। তো আচ্ছা। সেইটাতে ছাত্রদেরকে একত্র করে এই বিজয়কৃষ্ণ গোস্বামী, তাদের যদিও এটা অপ্রাসঙ্গিক কিন্তু তবুও মানে তার চারিত্রিক দৃঢ়তার কথা হ্যাঁ, বলতেই হয়। অবশ্যই, হ্যাঁ। সেই মানুষটা যে পড়ে গিয়ে এত বড় একটা এত মানে ধর্ম আন্দোলন করছেন। ধর্মগুরু হয়ে উঠলেন। এটাও তো একটা হ্যাঁ, বিরাট জিনিস। তো সেই হ্যাঁ, আন্দোলন কিন্তু দিনের পর দিন চলছে। ওদের একটাই দাবি যে প্রিন্সিপালকে ক্ষমা চাইতে হবে, কারণ সবাই জেনে গেছে যে কে চুরি করেছে। চুরি করেছে ঠিক। দারোয়ান। হুম, ছাত্রকে মানে চুরির অপবাদ দেওয়া যাবে না। ব্যাপারটা যখন মানে সিরিয়াস হয়ে গেল, এবং সব অভিজাত বংশের ছেলেরা তো পড়ছে, বাড়ির অনেকের বাবা মা প্রথম দিকে সাপোর্ট করলে পরে দেখছে যে সমস্যা আছে, তো ফেল করিয়ে দেবে সব। তখন বিদ্যাসাগরের কাছে ওই বিজয়কৃষ্ণ গোস্বামী নিজে গেলেন একদিন। বিদ্যাসাগর তো প্রথমে পাত্তা দিলেন না। বিদ্যাসাগর বললেন, হ্যাঁ ছেলেরা ছোকরারা ওরকম অনেক বদমাইশি করে থাকে,
তো বিজয়কৃষ্ণ গোস্বামী জোর করে বললেন যে না, আপনাকে শুনতে হবে স্যার, আপনি এরকম বললে হবে না, মানে আমাদের তাড়িয়ে দিলে হবে না, আপনাকে জানতে হবে ব্যাপারটা কি এবং মীমাংসা করে দিতে হবে। কারণ হচ্ছে বিদ্যাসাগর আবার মেডিকেল কলেজের বাংলার পেপার সেটার, মানে বাংলায় উনি পেপার সেট করেন, পেপার করেন, মানে তোমার সিলেবাস করা বা বাংলা পড়ানো ইত্যাদি পরে এসব ব্যবস্থা করেছেন। যাই হোক, যে বিদ্যাসাগর খোঁজ নিয়ে দেখলেন যে আমি শুনেছিলাম বিহারীলাল ভট্টাচার্য কিছুদিনের জন্য ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, পরে কেদার দাদু ওনাকে ফিরিয়ে আনেন, এটা সম্বন্ধে কিছু জানো পল্টুদা? এটা কে লিখছেন? পল্টু ভট্টাচার্য। আচ্ছা যাই হোক, এটা আমি বলবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ আসছি। তো যাই হোক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে বিদ্যাসাগর সেই ব্যাপারটা মেটান এবং সেই প্রিন্সিপাল ক্ষমা চান, কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামীকে তার ছেলেরাই, মানে ওই ব্যাচেরাই অন্য ছেলেরা বলেছিল তুই আর পরীক্ষা দিসনি বিজয়, তুই কেটে পড়, কারণ হচ্ছে তোকে অবধারিতভাবে ফেল করাবে। তো উনি ওই ডাক্তারি পরীক্ষা অসমাপ্ত রেখে ব্রাহ্মণ ধর্মে জয়েন করেন। ঠিক আছে, কিন্তু কলকাতার ছাত্র ধর্মঘটের ইতিহাসে বিজয়কৃষ্ণ গোস্বামী একটা মানে বড় ভূমিকা রেখে গেছে। বলো তুমি। তো এই বিজয় কৃষ্ণ বিজয়বাবু যখন আমাদের গোস্বামী যখন তিনি ব্রাহ্ম ধর্মে যুক্ত হলেন, তিনি 1860 সালে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিলেন এবং তারপরে তাকে ব্রাহ্ম ধর্ম প্রচারক হিসাবে নিযুক্ত করে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো শুরু হলো। তো তিনি এই সময় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে প্রচার উপাসনা বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে ব্রাহ্ম ধর্ম প্রচার করছেন। তিনি এই সময় কেশবচন্দ্র সেনের নির্দেশে 1868 সালের 12ই বৈশাখ তিনি কিন্তু আমাদের এলেন হাওড়ার রামকৃষ্ণপুর এবং সাঁতরাগাছির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ধর্ম প্রচার করার জন্য। এবং এটার কথাই চন্দ্রনাথ বাবু যে তথ্যটা দিয়েছেন, তিনি সেখানে বিজয় কৃষ্ণ বাবুর কথা বলেননি, কিন্তু এটাই আমরা দুটো তথ্যকে মিলিয়ে দেখলাম সময় এবং তারিখটা দিয়ে, যে এই 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 জায়গাটার কথাই বলেছেন যে 1858 সালে সাঁতরাগাছিতে যে ব্রাহ্ম সমাজটা গড়ে উঠেছিল সেটা নানা কারণে 1868 সালে বন্ধ হয়ে গিয়েছিল, এই সেখানেই কিন্তু এসেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচার করতে। আর রামকৃষ্ণপুরে আরো একটা ব্রাহ্ম সমাজ, এটাও কোনো না কোনো ভাবে হয়তো ওই আমাদের আগের মল্লিক বাবুর লেগেসি ধরেই হয়তো তৈরি হয়েছিল এখানে রামকৃষ্ণপুরে। তো এইখানেও যে ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও সেখানেও কিন্তু উপাসনা করেছিলেন আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, এবং সেখানে উল্লেখ আছে যে এই সবাই কিন্তু প্রচুর ব্রাহ্ম এসেছিলেন, প্রায় 810 জন সভ্য সাঁতরাগাছি ব্রাহ্ম সমাজে সেই সময় যুক্ত ছিলেন, এরকম একটা তথ্য আছে সেই সময়। ফলে বোঝাই যাচ্ছে সে সময় কিন্তু বহু মানুষ কিন্তু এই আন্দোলনের সঙ্গে বা এই সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কেন ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল সেটা কোথাও কিন্তু আমি খুঁজে পাইনি। হতে পারে ওই হরদেব বাবুর মেয়ের বিয়েকে কেন্দ্র করে যে বিরাট বিক্ষোভ হলো, সেটা একটা কোনো না কোনো হয়তো কারণ হলেও হতে পারে আর কি। তো এই গেল আমাদের বিজয় কৃষ্ণ বাবুর সঙ্গে সম্পর্ক। এবার যেটা এখানে আলোচনা হচ্ছিল যে তোমার হরদেব করেছেন যে হ্যাঁ, এক মিনিট, হরদেব বাবুর বাড়ি কিন্তু যে এখানে ছিল এবং ওই প্রফুল্লময়ী সরি আমাদের হেমেন্দ্রনাথের ছেলে মেয়েরা যে তার মামার বাড়িতে আসতেন, সে কথা লেখা আছে রীতেন্দ্রনাথ ঠাকুরের তোমার এই কলকাতায় চলাফেরা বলে একটা বইতে আছে। এই ছোটবেলায় যখন আমরা মামার বাড়ি যেতাম, নিয়ে আমাদের বাঘের কথা যেটা নিয়ে আমাদের চর্চা হচ্ছে, সুতরাং তার বাড়িটা যে সাঁতরাগাছিতে ছিল এটা পরবর্তীকালে আর কি বলছি আমি, কারণ রীতেন্দ্রনাথ ছোটবেলা বলতে বোঝাচ্ছে মোটামুটি ধরো 1872-74 সাল আর কি, সেই সময় বাড়িটা ছিল, ওর মামারা ছিল। উনি লিখতেন যে মামারা আসতেন এবং মামারাই বাঘের গল্পটা শুনিয়েছিলেন। হ্যাঁ বলো। এখনো স্যার বাড়ির ধ্বংসাবশেষ আছে? হ্যাঁ এখনো আছে, একটুখানি অংশ পড়ে আছে। প্রভাতেন্দু চট্টোপাধ্যায় ছিলেন ওই বাড়িতে, পল্টুদা জানেন এটা, পল্টুদা হয়তো শুনছেন আর কি। প্রভাতেন্দু চট্টোপাধ্যায় বংশের শেষ শরিক ছিলেন, এখনো কিছু আমাকে নিয়ে গেছিলেন ওখানে, হ্যাঁ যাই হোক, বলো তুমি তারপরে। তো আচ্ছা, এবার পল্টুবাবুর সঙ্গে সরাসরি পল্টুবাবুর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা আসি, সেটা হচ্ছে পল্টুবাবুর বংশধর বিহারীলাল ভট্টাচার্য। তিনি হচ্ছেন কেদারনাথ ভট্টাচার্যের ছোট ভাই। এই বিহারীলাল ভট্টাচার্য তিনি কিন্তু ব্রাহ্ম হয়েছিলেন এবং তিনি তার যোগাযোগ ছিল কিন্তু একদম কেশব সেনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। তো তার সঙ্গে যোগাযোগে তার প্রতি অনুরক্ত হয়ে যেমন বাংলার বহু মানুষ ব্রাহ্ম হয়েছিলেন, সেই ধারায় কিন্তু বিহারীলাল ভট্টাচার্যও কিন্তু ব্রাহ্ম হয়েছিলেন। কিন্তু
ভট্টাচার্য পরিবার যেহেতু একদম মানে ব্রাহ্মণ পরিবার, হুম একটা বিরাট সেই সময় কিন্তু এই বিহারীলালের এই যে অন্য পথে চলে যাওয়া, সেটা কিন্তু কেদারনাথ ভট্টাচার্যের পরিবার সেভাবে কিন্তু মেনে মেনে নেয়নি। নেয়। এবং হুম। এটা একটু মানে একটা মানে ঝামেলাও হয়েছিল। তো সেই তারপরে জন্য উনি পুরো সেখান এখানে থেকে ছেড়ে কিন্তু, চলে গেছেন। হুম হ্যাঁ, বিহারীলাল কিন্তু আবার ফিরে আসেন। তার হুম ব্রাহ্ম ধর্ম থেকে আবার তিনি হিন্দু ধর্মে কিন্তু ফিরে আসেন। এটা হুম। আমাদের ভট্টাচার্য বাড়ির যে পারিবারিক ইতিহাস সেখানেও উল্লেখ হ্যাঁ। আছে, হুম এবং আমাদের অসিত বাবুর বইয়েতেও কিন্তু এই বিষয় নিয়ে উল্লেখ আছে, হুম। যে তিনি ফিরে এসেছিলেন। ফলে ঠিক এবং ঠিক ঠিক। আমাকে আমাকে পল্টু বাবু একটা তথ্য দিয়েছিলেন যে কেদারনাথ স্কুলের কাছে বা ওই স্কুলের ক্যাম্পাসের মধ্যে একটা এরকম সেন্টার ছিল, এবং এটাই কি সেই সাঁতরাগাছির ব্রাহ্ম সমাজের সেন্টার কিনা সেন্টার। হ্যাঁ। সেটাও কিন্তু আমি স্পষ্টভাবে কোনো সূত্র পাইনি। এটা না, যদি কেউ এটা জেনে থাকেন এ পাওয়া ব্যাপারে যায়। জানালে খুব উপকৃত হব। হুম মানে এটাও কিন্তু একটা জায়গা রয়েছে যে একটা সেন্টার ছিল, যে সেন্টারটা পরবর্তী ক্ষেত্রে কোনোভাবে ধ্বংস হয়ে গেছে। তো এটাই সেই সাঁতরাগাছির ব্রাহ্ম সমাজ কিনা সেটা জানি না। তো যাই হোক, তো এই একটা যোগাযোগ ছিল সাঁতরাগাছিতে। তো আরেকজন মানুষ যার কথা আমি কিছুটা পরোক্ষভাবে হয়তো ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত, এটা আমি উল্লেখ করতে চাই। তিনি হলেন এই আন্দুলের বিখ্যাত দত্ত চৌধুরী পরিবারের অক্ষয়চন্দ্র চৌধুরী। হুম ইনি সরাসরি ব্রাহ্ম ছিলেন বা ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এটা আমি বলছি না, বা সেরকম কোনো প্রমাণও নেই। কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাল্যবন্ধু। ওরা হুম। একসাথে পড়াশোনা করেছেন। আর ঠাকুর তো বাড়িতে প্রচুর যাতায়াত। এবং সেই সূত্রে, হ্যাঁ, সেই হুম সূত্রেই কিন্তু ঠাকুর বাড়িতে যাতায়াত প্রতিনিয়ত যেতেন। এবং এইখানে স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেই সময় কিন্তু ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম কে মানে একদম ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে বিষয়টাকে ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু একটা পাঠশালা চালু করেছিলেন, ব্রাহ্ম হুম পাঠশালা হুম। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো সেই পাঠশালাতে কিন্তু বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন মানুষজন পড়তে আসতেন। তো সেইখানে কিন্তু অক্ষয় চন্দ্র চৌধুরী পড়তে আসতেন, এবং সেখানে ব্রাহ্ম ধর্ম পাঠ করাতেন অযোধ্যানাথ পাকরাশি পাগলা। মহাশয়। বিখ্যাত বিখ্যাত গায়ক। এবং পরীক্ষা দিতে হতো এইখানে, মানে হুম পড়তে গেলে পরীক্ষা দিতে হতো, নিয়মিত পরীক্ষা চলতো। তো পরীক্ষা দেওয়ার পরে সেখানে বিভিন্ন রকম পুরস্কারেরও ব্যবস্থা ছিল। তো হুম। জানা যাচ্ছে যে অক্ষয়চন্দ্র চৌধুরী এরকম একটা পরীক্ষাতে কিন্তু ফার্স্ট হয়েছিলেন, এবং আচ্ছা। সেইটাতে আনন্দিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে একখানা বই উপহার দিয়েছিলেন, আর সেই বইটা হচ্ছে ব্রাহ্ম ধর্মের ওপরে ওনার লেখা বই। হুম। এবং ফলে বোঝাই যাচ্ছে যে অক্ষয়বাবু কোনো না কোনো ভাবে ব্রাহ্ম বই অন্তত পেয়েছিলেন উপহার, মানে একটা এই হ্যাঁ হ্যাঁ পরোক্ষ যোগাযোগ। এবং তিনি হুম, ওই সেই আবহের মধ্যে ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ যখন এই গান নিয়ে যখন চর্চা চলছে ঠাকুর বাড়িতে, যে ব্রাহ্ম সঙ্গীত কিভাবে হবে, বিভিন্ন রকমের সুর তৈরি, লেখালেখি চলছে, রবীন্দ্রনাথ সেখানে যুক্ত হচ্ছেন, হেমেন্দ্রনাথ থাকছেন, দ্বিজেন্দ্রনাথ থাকছেন, এরা যখন এই ব্রাহ্ম সঙ্গীত নিয়ে চর্চা করছেন তখন কিন্তু মানে এই পরীক্ষা নিরীক্ষার সময়ে সুর তৈরির সময় কিন্তু অক্ষয়চন্দ্র চৌধুরী কিন্তু সেই সময় কিন্তু উপস্থিত থাকছেন। খুব এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। হুম তিনিও কিন্তু এখানে তিনি তার বিভিন্ন রকমের ইনপুট দিচ্ছেন, এবং পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইন্সপায়ার করার পেছনে হুম। মানে অক্ষয় অক্ষয় বাবুর কিন্তু চৌধুরীর একটা ভূমিকা বিরাট অনেকটাই। ভূমিকা আছে, হুম। ঠিক বিরাট ভূমিকা রয়েছে। ফলে ঠিক। তিনি সরাসরি হয়তো ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তিনি কিন্তু এই ব্রাহ্ম সঙ্গীত বা ব্রাহ্ম গান লেখা বা সেটা সুর নেওয়ার ব্যাপারে কিন্তু তিনি কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু জড়িয়ে থাকছেন আর কি। তো এই হুম মোটামুটি স্যার 1870 দশক পর্যন্ত আমাদের হুম সময়, যে সময়ের কিন্তু আমি এই সময়টাকে স্যার আমি নাম দিই যে ধূসর পর্ব, কারণ এই সময় কিন্তু হুম ক্রোনোলজিক্যালি কোনো ইতিহাস পাওয়া যাচ্ছে না। আমরা কিছু কিছু ছোট ছোট কিছু কিছু তথ্য পাচ্ছি, যেটাকে আমরা মানে যদি একটা জায়গায় জড়ো করি তো আমরা একটা সার্বিক একটা ছবি পাই, যে সেই সময় 70-এর দশক পর্যন্ত, মানে 1815 থেকে 1880-র আগে এই সময়টা, এই হাওড়া জেলা এবং হাওড়া জেলার বেশ কিছু মানুষ যারা সরাসরি গিয়ে ব্রাহ্ম আন্দোলনের যারা পুরোধা, তাদের সঙ্গে থেকে, তাদের কাছে থেকে, তাদের সান্নিধ্য পেয়ে কিভাবে ব্রাহ্ম ভাবনা, ব্রাহ্ম চিন্তাধারাগুলোকে
কলকাতাতেও আন্দোলনের অংশ নিচ্ছেন, প্লাস আমাদের সেখান থেকে আমাদের হাওড়া শহরে বা আন্দুল, রামকৃষ্ণপুর বা আমাদের শহর হাওড়ায় সাঁতরাগাছি এই এলাকাতে কিভাবে নিয়ে আসছেন। তো এই 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 ইতিহাসটার একটা খণ্ডচিত্র কিন্তু আমরা এই আলোচনা থেকে স্যার পেতে পারি আর কি। খুব ভালো কথা বলেছো। একজন প্রশ্ন করেছেন যে শিবনাথ শাস্ত্রী হাওড়ায় এসেছিলেন কিনা। এখন মানে এই আমি যতদূর আলোচনা করলাম সেখানে তো শিবনাথ শাস্ত্রী আসার কথা নয়, কারণ সেই সময় শিবনাথ শাস্ত্রী অ্যাক্টিভ নন, তারপরে উনি অ্যাক্টিভ হচ্ছেন। উনি 80-র দশক ওর পর থেকে অ্যাক্টিভ হচ্ছেন। তো শিবনাথ শাস্ত্রী অবশ্যই আসতে পারেন, কিন্তু আমার তথ্যে এখনো পর্যন্ত কোথাও পাইনি যে তিনি এসেছেন বা কোনো সভা সমিতিতে যুক্ত হয়েছেন বা হয়েছেন। তবে ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু বাণীবন ব্রাহ্ম সমাজ কিন্তু এগিয়ে চলেছিল। মানে উনি যে পরবর্তী ক্ষেত্রে যে আমাদের সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি হলো, সেই সাধারণ ব্রাহ্ম সমাজের মেন পুরোধায়িত ছিলেন শিবনাথ শাস্ত্রী। তো সেই শিবনাথ শাস্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শিবনাথ শাস্ত্রীর কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে আমাদের মানে বাণীবনের যে আন্দোলন হয়েছিল এককড়ি সিংহ রায় নেতৃত্বে, সেই এককড়ি সিংহ রায় কিন্তু সরাসরি ওই শিবনাথ শাস্ত্রীর কাছ থেকেই কিন্তু দীক্ষা নিয়েছিলেন, এবং সেখান থেকেই তিনি কিন্তু আমাদের উলুবেড়িয়া চত্বরে বাণীবনকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। তো এর পরবর্তী ক্ষেত্রে স্যার আমরা আলোচনায় যাব না, কারণ অলরেডি আমরা 1 ঘন্টা আলোচনা করে ফেলেছি, কিন্তু মানে শেষ করব আমি যেটা বলে আমার তরফ থেকে, সেটা হচ্ছে এর পর থেকেই কিন্তু আসল হাওড়া জেলার ব্রাহ্ম আন্দোলন যেটা ছড়িয়ে পড়া, সেটা কিন্তু এর পর থেকেই শুরু হলো। 1878-79 এই সময় থেকেই কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা প্রথম হলো কিন্তু স্যার আমাদের অমরাগড়িতে। মানে সেটা ভেবে যেটা আপনি বলছিলেন যে কোথায় কলকাতায় আর কোথায় অমরাগড়ি, একদম হুগলির কাছাকাছি, এইখান থেকে কিন্তু আন্দোলন শুরু হলো। এবং এই সুদূর এইখান থেকে একজন মানুষ যিনি গেলেন কেশবচন্দ্র সেনের কাছে, ফকিরদাস রায়, এবং সেইখান থেকে তিনি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ফিরে এসে তার গ্রামে এবং ওই আমরাগড়িকে কেন্দ্র করে আশেপাশের মানে প্রায় অনেকটা জায়গা, আমতা 2 এর তো মানে ম্যাক্সিমাম জায়গায় ফকিরদাস ঘুরেছেন। এবং শুধু আমতা 2 নয়, মানে সেটা আমার তথ্যে আছে, আমি পেয়েছি, সেটা আমরা আলোচনা করব একটা কোনো সময়। উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, শ্যামপুর, দেউলটি, কোথাও বাদ দেননি, মানপুর কোথাও বাদ দেননি। উনি কিন্তু মানে একদম নিজের জীবনকে বাজি দেখে তিনি কিন্তু ব্রাহ্ম আন্দোলনকে ছড়িয়ে নিয়ে গেছেন। এবং কি 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 মানে নিষ্ঠুর পরিশ্রম করতেন উনি, কি যে যন্ত্রণা ভোগ করেছেন উনি। আমি ওই জন্য একটা ট্যাগলাইনও আজকে আমাদের আলোচনায় দিয়েছিলাম যে অত্যাচার অবিচারের কাহিনী। এগুলো আমরা শুনলে আমার নিজের খুব কষ্ট হয় যখন আমি এগুলো পড়ি, যে কত অত্যাচার করেছে এদের ওপরে। মানে এরা কি করতে চেয়েছিল, সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চেয়েছিল, তো তাদেরকে করতে দেওয়া হয়নি, কত রকম ভাবে বাধা দেওয়া হয়েছে। ফকির দাসের বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে যে স্কুল বাড়ি বানিয়েছেন জয়পুরে, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বারবার। উনি ওনার বাড়িতেই, ওনার আমরাগড়িতে একটা কুঠির বানিয়েছিলেন, যেখানে প্রথম আর কি, যেখানে মানে ব্রাহ্ম চর্চা চলছে, সেই বাড়ি চুরি হয়ে গেছে। সেখানে বাড়িতে রাতারাতি চুরি, মানে সব জিনিস নিয়ে পালিয়ে গেছে লোকজন। এরকম অত্যাচার চলেছে। আর এটা তো যেমন গেল ওইটা, আর এরপরেই আবার মানে আমাদের উল্টো দিকে বাগনানের একজন মানুষ, আমাদের প্রিয়নাথ মল্লিক, যিনি সারাটা জীবন একজন মানে সেবক হিসাবে নিজেকে মানে তিনি কোথাও নিজেকে প্রচার করেননি। মানে এরকম একটা প্রচার বিমুখ মানুষ, কোথাও তিনি নাম পর্যন্ত উল্লেখ করতেন না। তার যে সমস্ত লেখা আমি পাচ্ছি, তিনি যা লিখছেন যে সমস্ত পত্রপত্রিকাতে, কোথাও তিনি নাম লিখতেন না। তিনি নিচে নাম লিখতেন দীন সেবক, মানে এইরকম মার অনুগত। আবার কোথাও লিখতেন আমাদের ব্রহ্ম সেবক, ব্রহ্মানন্দ, যেহেতু কেশবচন্দ্র সেনের নাম ছিল, তো ব্রহ্মানন্দ সেবক, এরকম মানে একদম মানে মাটির মানুষ ছিলেন যে মানুষটা। তিনি কিন্তু বাগনান, উলুবেড়িয়া এবং মানে আমাদের হাওড়ায় তিনি খুরুটে এসেছিলেন। ব্যাটরায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল, বিরাট ভূমিকা পালন করেছিলেন। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার বলছি যে হাওড়া কেন গুরুত্বপূর্ণ ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে, এই মানুষটা মানে প্রিয়নাথ মল্লিক যখন কেশবচন্দ্র সেন মারা গেলেন, যেটা কিন্তু কেশবচন্দ্র সেনের ইতিহাসেও কিন্তু সেভাবে কেউ উল্লেখ করেনি পরবর্তী ক্ষেত্রে,
আমি দেখি মানে খুঁজে পাইনি, কিন্তু এনার লেখায় বা বিভিন্ন সূত্রে আমি পাচ্ছি যে কেশবচন্দ্র সেন মারা যাওয়ার পরে কেশবচন্দ্র সেনের স্ত্রী যখন দায়িত্ব নিলেন ব্রাহ্ম সমাজের, এবং তারপরে যখন আরো নববিধান ব্রাহ্ম সমাজ এগিয়ে চলছে, তখন কিন্তু মানে অন্যতম প্রধান উপাসক হচ্ছেন এই প্রিয়নাথ মল্লিক। প্রিয়নাথ এবং মল্লিক যেখানে বসে কেশবচন্দ্র সেন মানে বক্তৃতা দিতেন ব্রাহ্ম সমাজের, সেইখানে তিনি বসে পরবর্তী ব্রাহ্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এই মানুষটা, আমাদের হাওড়ার মানুষটা, তাকে কেউ আমরা মনেই রাখিনি। বাগনানে কোথাও তার কোনো মূর্তি নেই, তার তো মূর্তি কারণ তার ছবি পর্যন্ত পাওয়া যায় না, কোথাও তাকে নিয়ে আলোচনা হয় না, কেউ তার সম্পর্কে জানেই না। এবং এটা একটা মানে আমাদের কাছে চরম লজ্জার বিষয় যে এত বড় একজন মানুষ, শুধু তিনি বাংলা নন, তিনি গোটা ভারতে ঘুরেছেন। তিনি পুরীতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, মানে প্রিয়নাথ মল্লিক। আমরা ভাবতে পারি আমরা এটা, যে তিনি কত কি করেছেন ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে। এবং তাকে কিন্তু ব্রাহ্ম সমাজও মনে রাখেনি, মানে আমি তো কোথাও দেখিনি যে প্রিয়নাথ মল্লিকের কোনো ছবি পর্যন্ত আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, ব্রাহ্ম সমাজের কেউ দিতে পারেনি। জানি না, হয়তো আছে, আর্কাইভে যেতে হবে, সেখানে হয়তো পাওয়া যাবে, কিন্তু প্রিয়নাথ মল্লিকের ছবি পাইনি। প্রিয়নাথ মল্লিকের কোনো জীবনী এতদিন প্রকাশিত হয়নি। সম্প্রতি আমার একটা লেখায় গ্রামীণ পুঁথিতে আমি প্রিয়নাথ মল্লিকের একটা জীবনী তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে বাগনানের কোন প্রত্যন্ত শহরা গ্রাম থেকে তিনি লড়াই করে হাওড়া, আমাদের বাগনানে বেড়াবেড়িয়াতে তিনি ছিলেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল গ্রাম থেকে রীতিমতো। তিনি চলে এসেছিলেন, এসে বেড়াবেড়িয়াতে থাকতেন, এবং সেখান থেকে তিনি কলকাতায় গিয়ে এইভাবে নিজেকে মেলে ধরেছিলেন। এবং আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রামকৃষ্ণ দেবের সঙ্গে তার যোগাযোগ, রামকৃষ্ণ দেবের শেষ বয়সে তিনি কিন্তু নিজে সেবা করেছেন রামকৃষ্ণ দেবকে। এটা একটা বিরাট জিনিস, সেটা আমরা কেউ মনে রাখিনি সেভাবে। তিনি তিনি ইয়ং বয়সে আমাদের বিবেকানন্দের বন্ধু ছিলেন, বিবেকানন্দের সঙ্গে তার যোগাযোগ ছিল। তখন বিবেকানন্দ হয়ে ওঠেনি, তখন তিনি নিছকই একজন নরেন্দ্রনাথ নিছকই একজন মানে খুঁজছেন কোথায় সত্য আছে। সেই সময়ে কিন্তু মানে প্রিয়নাথ মল্লিক তার সঙ্গে একসাথে, তারা দুজনে একসাথে গিয়েছিলেন এতে রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে। এবং সেখানে প্রিয়নাথ মল্লিককে এবং নরেন্দ্রনাথকে নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন আমাদের মা সারদা মা। সেটাও কিন্তু উল্লেখ আছে আমাদের এতে কি বলে রাম কথামৃততে উল্লেখ আছে এই বিষয় নিয়ে। তো এইরকম একজন মানুষ যিনি কিন্তু কোথায় হারিয়ে গেলেন, কিভাবে মারা গেলেন কেউ জানি না আমরা আজ পর্যন্ত, কোথাও আমি খুঁজে পাইনি কবে তিনি মারা গেলেন, কি হলো ওনার শেষ জীবন আমরা জানতে পারি না। তো এই মানুষটা কিন্তু মানে হাওড়া জেলায় ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে যদি বলা যায় যে কেউ একজন যিনি পুরোধা পুরুষ বলা যায় দিয়েছিলেন, তার মধ্যে ফকির দাস রায় অবশ্যই, এবং তারপরে প্রিয়নাথ মল্লিক, এই দুটো মানুষের বিরাট অবদান। এবং বাণীবন, আপনার আন্দুল ব্রাহ্ম সমস্ত জায়গায় ব্রাহ্ম উপাসনায় যে মানুষটাকে প্রথমেই পাওয়া যেত তিনি হচ্ছেন প্রিয়নাথ মল্লিক। সমস্ত রিপোর্টে আমি এটা পাচ্ছি যে উনি প্রধান উপাসক কে না প্রিয়নাথ মল্লিক। তো এই হচ্ছে ব্যাপার, মানে বিরাট একটা ইতিহাস আছে যেটা এই 1878-79 পর থেকে শুরু হচ্ছে, এবং সেটা প্রায় পাচ্ছি আমি খুব ভালো করে পাচ্ছি। আরো টু বি ভেরি স্পেসিফিক 1865 সালে যখন কেশবচন্দ্র সেন ভেঙে দিলেন, মানে কেশবচন্দ্র সেন ভেঙে বেরিয়ে এলেন। কেশবচন্দ্র সেন তো প্রথম ব্রাহ্ম সমাজের মানে ব্রাহ্ম ধর্মের কি বলবো তোমার আর একটা ব্রাহ্ম সমাজ তৈরি করা নববিধান, যেটা 1865 সালে হলো। তো সেই ব্রাহ্ম সমাজ যে ভাগ করলেন কেশবচন্দ্র সেন, সেখান থেকেই তো ভাঙনের সূত্রপাতটা হলো। তারপর 78 সালে গিয়ে তোমার সাধারণ ব্রাহ্ম সমাজ হলো শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে। তো এই কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন দেবেন্দ্রনাথের পরে, তারপরে শিবনাথ শাস্ত্রীর দল এবং প্রিয়নাথ মল্লিক তো অবশ্যই, এটা একটা আলাদা মানে আলোচনা করার একটা আলাদা বিরাট আলোচনার জায়গা। এটা আমরা আরেকদিন চেষ্টা করবো, আরেকটা দিন আলোচনা করতে। আজকে যেটুকু আলোচনা হলো সেটাতে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে আনলে, এবং বিশেষ করে এই হাওড়ায় ব্রাহ্ম সমাজের আন্দোলন নিয়ে সত্যি কোনো বড় কাজ হয়নি। হ্যাঁ, সেভাবে কোনো কাজ হয়নি। তো এই কাজটা তুমি এগিয়ে নিয়ে যাও, আমরা চেষ্টা করব। এবং যারা শুনলেন তাদেরকেও বলবো যে আপনারা মন্তব্যে আপনাদের মতামত জানান। এবং বিশেষ করে স্যার আমার এই শহর হাওড়ায় মানে বিষয়গুলো, যেমন আমি কদিন আগে একটা জানতে চেয়েছিলাম, মানে ওই যে
অনাথ বন্ধু সমিতির কথা। এই অনাথ বন্ধু সমিতির সঙ্গেও একটা ব্রাহ্ম আন্দোলনের যোগাযোগ ছিল, আমি কিছু কিছু জায়গায় সূত্র পাচ্ছি। তো এইগুলো এই মিসিং লিঙ্ক গুলো যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা মানে যেটা সত্যি একদম পুরো অনালোচিত রয়েছে সেই জায়গাটাকে কিন্তু আমরা তুলে আনতে পারি। ফলে হাওড়া শহরে যারা পুরনো মানুষজন আছেন, যারা এই আলোচনা দেখছেন বা পরেও দেখবেন, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারে আলোকপাত করবেন, আমাদের গ্রুপে আপনারা জানাবেন। আমরা আমরা নিশ্চয়ই যোগাযোগ করব আপনাদের সঙ্গে। এবং এই এই বিষয়টাকে আমি এইটা বলতে চাইছি, যে শেষ করব যে কথাটা বলে, সেটা হচ্ছে ব্রাহ্ম আন্দোলন স্যার, সেটা তো জ্বলে উঠলো আবার নিভে গেল। এটা তো অনেকেই বলেন যে কি হবে এটা আলোচনা করে, কারণ এটা তো কোনো একটা সফল একটা কোনো ধর্ম নয় বা সফল কোনো একটা আন্দোলন, কারণ এটা তো একটা সময়ের পর থেকে উবে গেল। এখনো অনেকেই তারা নামে ব্রাহ্ম, কিন্তু তারা সবাই অন্য ধর্ম পালন করেন। তো সেটা ঠিক আছে, ধর্মের দিক থেকে আমি ধরে নিচ্ছি যে ধর্ম হিসাবে হয়তো সেই আন্দোলনটা বা এই মতটা কিন্তু সেইভাবে হয়তো বাঙালি বা ভারতের মানুষ গ্রহণ করেনি, কিন্তু একটা সময় কিন্তু এটা কিন্তু গোটা ভারত কেন, গোটা পৃথিবীর বা গোটা ভারতের বিভিন্ন প্রান্তে এই ভাবাদর্শ কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেটা তো অস্বীকার করার কিছু না, কথা নয়। কিন্তু আমি যেটা বলতে চাই, যেটা যেটা ধর্মীয় দিকটা যদি বাদ দিই, বাদ তাহলে দিই, হ্যাঁ, সামাজিক আন্দোলনের দিকটা, সামাজিক আন্দোলনে আন্দোলনের দিকটা তো মানে কেউ অস্বীকার করতে পারবে না। সেটা কোনোভাবে অস্বীকার করা যায় না। বাংলার নবজাগরণ যদি বলা যায়, বাংলার নবজাগরণের ইতিহাসে আন্দোলনের যে ভূমিকা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। তো আমি ওইটাই বলতে চাইছি যে আমি হাওড়া জেলার যদি স্পেসিফিক্যালি ধরি, হাওড়া জেলাতেও মানে শিক্ষা, সমাজ সংস্কার, শিক্ষা, বিশেষ করে স্ত্রী শিক্ষা, মানে হাওড়া জেলার প্রথম বালিকা বিদ্যালয় কিন্তু ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, সেটা আমরা গড়িতে হয়েছে, সেটা আমরা গড়িতে হয়েছে। সতীদাহ বন্ধ করা, সতীদাহ বন্ধ করা, এই যে সামাজিক আন্দোলন, সেখানে কিন্তু এই সমাজের বা এই ভাবনার কিন্তু একটা বিরাট ভূমিকা, এবং এর লেগেসি আমি যেটা আরেকটা বড় দিক আছে, সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রসার, বিজ্ঞান চিন্তার প্রসার, যেটা অক্ষয় কুমার দত্ত একা হাতেই অনেকটা টেনে নিয়ে গেছেন, অনেকটা। অক্ষয় কুমার দত্ত যেভাবে উনি চারুপাঠ লিখেছেন, যেভাবে উনি বই লিখেছেন একটার পর একটা, এবং বালিতে বাস করাকালীন অসুস্থ অবস্থায় যেভাবে উনি বিজ্ঞান চিন্তাকে মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় বাঙালির মধ্যে প্রথম যদি কেউ বিজ্ঞান চিন্তার ছড়িয়ে দেওয়ার চিন্তা করেন, তিনি কিন্তু অক্ষয় কুমার দত্ত। আদতে তিনি ব্রাহ্ম হলেও তিনি একেবারে বলা যায় প্রকৃত ব্রাহ্মই অক্ষয় কুমার দত্ত। এই কারণে যে উনি উইলে শেষকারে কথাটা লিখছেন যে বিশ্ববীজ কথাটা ব্যবহারে আপত্তি আছে কিনা, এবং তিনি মানে তার যে করছেন মানে উইল করছেন, সেই উইলে তিনি পরিষ্কার করে বলছেন যে আমার ওই কি বলে পারলৌকিক কাজে খুব সামান্য যেন খরচ হয়, বাকি টাকাটা পরিষ্কার মানে যত সামান্য খরচ করে বাকিটা তুমি গরিবদের, গরিব ছেলে মেয়েদের পড়ানো বা অন্যান্য মানে ভালো কাজে, মানে সমাজের কাজে ব্যয় হবে। এইটা তার উইলে তিনি দিচ্ছেন যখন তিনি মারা যাচ্ছেন 1886 সালে। তাহলে এইখানে তিনি একজন ব্রাহ্ম এবং গোড়ার দিকের ব্রাহ্ম, দেবেন্দ্রনাথ কনভার্টেড। এইগুলোকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারবো না যে ব্রাহ্মদের জন্য কিন্তু আমাদের ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছিল। ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা, আধুনিক চিন্তা ভাবনা। কেশবচন্দ্র সেন যখন 1868 সালে ক্যানিং ইনস্টিটিউটে বক্তৃতা দিচ্ছেন, তা সেইখানে দ্য পাওয়ার অফ ট্রুথ বক্তৃতার নাম, সত্যের ওদের ক্ষমতা কতটা, সেটার সঙ্গে ধর্মের হয়তো খুব যোগ নেই, কিন্তু সত্য প্রকাশে মানুষের যে দ্বিধা থাকবে না, সেটা কেশবচন্দ্র সেন দর্থহীন ভাষায় বলছেন। সাহায্যে এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ব্রাহ্মদের একটা বড় ভূমিকা ছিল। তো আমি আরেকটা অনুরোধ করব দর্শকদের, সায়নও আমার সঙ্গে একমত হবে, যে এই আলোচনাটা যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ ব্রাহ্ম থেকে থাকেন হাওড়ায়, আমাদের হাওড়ায় বিশেষত সে গ্রামাঞ্চলই হোক না শহরাঞ্চলই হোক, তারা যদি আমাদের গ্রুপে যোগাযোগ করেন আমরা খুব বাধিত হব এবং কৃতজ্ঞ হব। একান্তভাবে আমাদের অনুরোধ সকলের কাছে যে যারা ব্রাহ্মদের সম্পর্কে এখনো যারা হাওড়ায় আছেন, ব্রাহ্ম ধর্মাবলম্বী যদি কেউ থেকে থাকেন বা যারা যদি কোনো উপাসনা বা ইত্যাদি কিছু করেন, তারা আমরা বিনীতভাবে অনুরোধ করছি তাদের কাছে যে এই গ্রুপে তারা এসে জয়েন করুন এবং আমাদেরকে জানান, আমরা তাহলে আরো কিছু আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। সবশেষে সায়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রুপের যে পরিচালক, মূল পরিচালক সৌভিক বাবু, সকলকে তাকেও ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো যারা শ্রোতা আমাদের এতক্ষণ ধরে। আমরা অনেক কমেন্ট আমরা পড়তেই পারিনি, যেহেতু আমি আলোচনার মধ্যে ছিলাম এবং কমেন্ট গুলো শো করানোর দায়িত্ব যেহেতু আমার ঘাড়ে থাকে, বলে আমি যেহেতু আমার আলোচনার মধ্যে ছিলাম বলে আমি আলাদা করে এই কমেন্ট গুলো আলাদা করে পড়তে পারিনি।
তো আমরা অনেক একটু একটু দেখে নিই, কিছু কিছু হ্যাঁ মানুষ কিছু কমেন্ট করেছেন, বাণীবন লুলুবেড়িয়া ব্রাহ্ম আন্দোলন ইতিহাস সম্পর্কে উল্লেখ করুন। হ্যাঁ, আমি সেটা কিছুটা আমরা করেছি, বললাম এটা যে নিয়ে আরো কি বিস্তারিত করেছেন, আলোচনা করা যাবে। বিস্তারিত আলোচনা করা এখানে যাবে। আরেকজন লিখছেন কেদারনাথ স্কুলে হিতকরী বিদ্যালয় বলে, হ্যাঁ ঠিক, আহ, এগুলো তো আমরা এটা আলোচনা এটা করেছি। আমাদের পল্টুবাবু লিখেছেন। হুম, ফলে এগুলো এগুলো আমরা কিছু কিছু কমেন্ট পাচ্ছি। হ্যাঁ, ফলে আমাদের স্যারও শুনছেন, আমাদের হুম, কি বলে, কে শুনছেন দেখলাম যেন। অনেকেই শুনছেন। আচ্ছা, তো যাই হোক, তো আমরা আমরা আলোচনাটা স্যার এখানেই শেষ করছি আজকে। হ্যাঁ, অনেকক্ষণ হ্যাঁ, এখানে আলোচনা শেষ করলাম, করে দিচ্ছি। 1 ঘন্টার উপরে। হ্যাঁ, আবার একটা অন্য কোনো বিষয় নিয়ে আমরা ফিরে আসবো। আমরা আমরা চেষ্টা আবার করছি যে ফিরে আসবো হাওড়ার স্যার। বিভিন্ন জিনিসকে তুলে ধরার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আজকের মতো স্যার, আপনাকেও শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।